ওকে, আচ্ছা আমরা সবাইকে একটা স্ক্রিন দেখতে পাচ্ছি? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা জি ভাই দেখতে জি পাচ্ছি। স্যার এখানে দেখা যাচ্ছে। প্রথম লিখে আছে জিরান ভার্সেস ভিএস, মানে ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল আর কি। তো জিরান ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপলটা বোঝার জন্য আমি কিছু কথা বলে নিই। দেখেন, ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা জিরানও হতে পারে আবার প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। সেটা একা একাও বাক্যের মধ্যে বসতে পারে, আবার একটা নাউনের সাথে নিয়েও বসতে পারে। একা একা যখন বাক্যের মধ্যে বসে তখন সেটা নিয়ে আমাদের খুব একটা সমস্যা হয় না। সমস্যাটা হয় তখনই যখন এটা একটা নাউন সাথে নিয়ে বসে, কারণ তখন এটাকে পার্টিসিপল মনে হয় কিন্তু সেটা অনেক সময় জিরান হয়ে যায়। তাহলে কিভাবে চেঞ্জ হবে, কিভাবে জিরান ধরবেন এবং কিভাবে প্রেজেন্ট পার্টিসিপলটা আইডেন্টিফাই করবেন, আমি একটা সিস্টেম আপনাকে দেওয়ার চেষ্টা করব, সেটা দিয়ে ইনশাআল্লাহ সবকিছু সলভ করতে পারবেন আশা করি। আচ্ছা, তো প্রথম আমি একটু কথা বলি। ভার্ব প্লাস আইএনজি থাকলে পার্টিসিপল তিন প্রকার। প্রথমটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, সেকেন্ডটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল, তারপরটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। ওকে, সো প্রেজেন্ট পার্টিসিপলটা চেনার উপায় কি? প্রেজেন্ট পার্টিসিপলের শেষে আইএনজি থাকবে। পাস্ট পার্টিসিপল চেনার উপায় কি? পাস্ট পার্টিসিপল পরে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। ওকে, তো এই যে জিরান এবং পার্টিসিপল, এই দুটো জিনিসের আমি প্রাথমিকভাবে কথাগুলো বলার একটু চেষ্টা করি। সেটা হলো, দেখেন, এই যে প্রেজেন্ট পার্টিসিপল এই তখনই হবে যদি এটা অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের কাজ করে, আর যদি নাউন প্লাস ভার্বের কাজ করে এটাই হচ্ছে জিরান। তাহলে নাউন প্লাস ভার্বের যদি কাজ করে সেটা হবে জিরান, অ্যাডজেক্টিভ প্লাস ভার্বে কাজ করলে সেটা হবে পার্টিসিপল। এখানে একটা শব্দ আছে আই স এ ফ্লাইং বার্ড, আই স এ ফ্লাইং বার্ড। তাহলে দেখেন, আই স আমি দেখেছিলাম, এ ফ্লাইং বার্ড একটি উড়ন্ত পাখি। তাহলে দেখেন, প্রশ্ন করেন আমি কেমন পাখি দেখেছিলাম? উড়ন্ত পাখি। তাহলে এই যে এই ফ্লাইং শব্দটা এই নাউনকে মডিফাই করছে, বার্ড নাউনকে মডিফাই করছে। তাহলে যেটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে কিংবা নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ ইত্যাদি নির্দেশ করে তার নাম হলো অ্যাডজেক্টিভ। তাহলে এই ফ্লাইং শব্দটা আমি কেমন পাখি দেখেছিলাম? উড়ন্ত পাখি। পাখিটি কোন অবস্থায় আছে? উড়ন্ত অবস্থায় ছিল। তাহলে পাখির অবস্থা বর্ণনা করছে। এই ফ্লাইংটা বার্ড নামক নাউনকে মডিফাই করার কারণে নাও ইটস অ্যাডজেক্টিভ, এখন এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, এবং সেই সাথে আমরা জানি ফ্লাই শব্দটার অর্থ হলো উড়া, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ওকে, এটা একটা ভার্ব। তাহলে এই শব্দটাকে যদি আমরা ডায়াগনোসিস করি, দুইটা জিনিস পেয়েছি আমরা, একটা হলো অ্যাডজেক্টিভ, সেকেন্ড যেটা পেয়েছি সেটা হচ্ছে ভার্ব। তাহলে এই অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের কাজ করার কারণে এটা একটা পার্টিসিপল। এখন এই ভার্বের শেষে কিন্তু আইএনজি আছে, ফ্লাইং, এই জন্য আইএনজি থাকার কারণে এটার নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল, এটার নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, গেল। ঠিক এই শব্দটাকে আমি আবার জিরান বানাবো। দেখো, ফ্লাইং ইজ দা বার্ডস নেচার, মানে হচ্ছে উড়াটাই হচ্ছে, উড়ানো হলো একটা পাখির স্বভাব, প্রকৃতি, নেচার। এখন এই ফ্লাইং শব্দটা কিন্তু বসছে হলো ইজ ভার্বের সামনে। এই যে ইজ, এটা একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হলো এই ফ্লাইংটাই। তাহলে মনে রাখবেন, সাবজেক্টের জায়গায় যদি পৃথিবীতে কোন একটা সিঙ্গেল ওয়ার্ড বসে, সেই ওয়ার্ডটা কিয়ামত পর্যন্ত নাউন হবে। তাহলে এই ফ্লাইং শব্দটা সাবজেক্টের জায়গায় বসার কারণে এটা এখন একটা নাউন হয়ে গেছে। সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, প্রিপজিশনের পর কমপ্লিমেন্ট হিসেবে, তারপর হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন হিসেবে যেগুলো বসে সেগুলো নাউন হয়। ওকে, এই সাবজেক্টের জায়গায় বসার কারণে এই ফ্লাইং শব্দটা একটা ভার্ব, যে ভার্বটা কাজ করেছে নাউন হিসেবে। তাহলে এই ফ্লাইংটাকে মডিফাই করলে আমরা দুইটা জিনিস পাই, ডায়াগনোসিস করলে, একটা হলো নাউন আর একটা হলো ভার্ব। এই নাউন প্লাস ভার্বের কাজ করার কারণে এই ফ্লাইং শব্দটা একটা
জিরান। এই ফ্লাইং শব্দটা একটা জিরান। ওকে, এই ফ্লাইং শব্দটা একটা জিরান। আর এই যে ফ্লাইং শব্দটা আছে এটা একটা পার্টিসিপল, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের কাজ করলে সেটাই হবে প্রেজেন্ট পার্টিসিপল, সরি পার্টিসিপল, এটা প্রেজেন্ট হোক পাস্ট হোক। আর যদি নাউন প্লাস ভার্বের কাজ করলে সেটাই হচ্ছে জিরান। এবার আসেন দেখেন, আমি দেখেছিলাম এ ক্রাইং বেবি, একটি উড়ন্ত শিশু দেখেছিলাম আমি। সরি, ক্রাইং বেবি শব্দের অর্থ হচ্ছে কান্নারত শিশু। I made a mistake. I saw a crying baby অর্থ হচ্ছে আমি একটি কান্নারত শিশু দেখেছি। আচ্ছা, শিশুটি কোন অবস্থায় ছিল প্রশ্ন করেন, দেখবেন কান্নারত অবস্থায়। তাহলে যেটাই নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ নির্দেশ করে তার নাম অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ প্লাস ভার্বে কাজ করলে এই তার নামই হচ্ছে পার্টিসিপল। এখন এই ক্রাইং শব্দটা একটা পার্টিসিপল। ওকে, আবার দেখেন আই ডিসলাইক, আমি অপছন্দ করি। আমি কি অপছন্দ করি? আমি কান্না অপছন্দ করি। তাহলে দেখেন আমি কান্না অপছন্দ করি, ডিসলাইক ভার্বটাকে প্রশ্ন করেন কি দিয়ে, কি অপছন্দ করি, কান্না অপছন্দ করি। ভার্বকে যদি কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করা হয় যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে অবজেক্ট। এই ক্রাইং শব্দটা অবজেক্টের জায়গায় বসছে। সো অবজেক্টের জায়গায় কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড বসলে সেই ওয়ার্ডটা কিয়ামত পর্যন্ত নাউন হবে। তাহলে এই ক্রাইং শব্দটা এখন একটা নাউন হয়ে গেছে, আবার সেটা একটা ভার্ব। এই যে নাউন প্লাস ভার্বে কাজ করার কারণে এটাই হচ্ছে আপনার জিরান। তাহলে আমরা দেখলাম অ্যাডজেক্টিভ প্লাস ভার্বে কাজ করলে তাকে আমরা পার্টিসিপল বলবো, আর নাউন প্লাস ভার্বে কাজ করলে তাকে আমরা জিরান বলবো। দিস ইজ দ্য বেসিক অ্যাবসলিউট প্রিন্সিপাল টু আইডেন্টিফাই দ্য জিরান এন্ড প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরানকে পার্থক্য করার জন্য, চেনার জন্য এটাই হচ্ছে মূল কথা, মূল প্রিন্সিপাল, একদম মূল নীতি হলো এটাই। অ্যাডজেক্টিভ প্লাস ভার্বে কাজ করলে সেটাই প্রেজেন্ট পার্টিসিপল, আর নাউন প্লাস ভার্বে কাজ করলে সেটা হবে জিরান। আচ্ছা, এখন আমি নেক্সট একটা সেন্টেন্সে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে জিরান ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। দেখেন এই যে এই ওয়াকিং শব্দটাকে তোমরা অনেকে জিরান বলে থাকো, কিন্তু এটা আসলে জিরান না। ওয়াকিং অ্যালং দ্য রোড, রাস্তা বরাবর হেঁটে গিয়ে, আই ওয়ান্ট টু মসজিদ, আমি মসজিদে গিয়েছিলাম। এই যে ওয়াকিং এর কাজটা কিন্তু এই যে আই নামক প্রনাউনই করতেছে। তাহলে এই যে ওয়াকিং অ্যালং দ্য রোড, রাস্তা বরাবর হেঁটে যাওয়ার কাজটা কিন্তু আমি করছি। তাহলে আমিটা একটা প্রনাউন, তাই যেটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে তার নাম অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্লাস ভার্বে কাজ করলে তার নাম কিন্তু পার্টিসিপল। এই ওয়াকিংটা একটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, এটাকে তুমি আবার জিরান বলিও না। কিন্তু আমি যদি এখানে এরকম বলতাম, সরি, গোয়িং মসজিদ has become my habit, খেয়াল করো, মসজিদে যাওয়া আমার অভ্যাসে পরিণত হয়েছে। তাহলে এই যে এখানে একটা গোয়িং আছে না, এই গোয়িং শব্দটাই হচ্ছে তোমার, এই শব্দটা কিন্তু জিরান। এই গোয়িংটা জিরান, কিন্তু এই গোয়িংটা পার্টিসিপল। দেখো এই গোয়িং মসজিদ হ্যাজ বিকাম, এই যে এখানে হ্যাজ ভার্বের সাবজেক্ট হিসেবে কিন্তু এটা বসছে গোয়িং মসজিদ। ওকে, এই গোয়িংটা এখন আসলে হ্যাজ ভার্বের সাবজেক্ট হিসেবে গোয়িং মসজিদটা বসছে, এজন্য এটা একটা নাউন হয়ে গেছে। এই গোয়িং শব্দটা একটা আপনার জিরান, কিন্তু এখানে যে ওয়াকিংটা আছে সেই ওয়াকিংটা কিন্তু একটা পার্টিসিপল। কিন্তু এখানে গোয়িং না দিয়ে আমি ওয়াকিং বলি, ওয়াকিং স্যার আপনি যে টাইপ করে দেখাচ্ছেন ওইটা কি সবাই, আমি দেখতে পাচ্ছি না, আমার স্ক্রিনে আসতেছে না, বাকিদের স্ক্রিনে কি যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। তাহলে আমার এখানে প্রবলেম। আচ্ছা, ওয়াকিং অ্যালং দ্য মসজিদ, এই যে ওয়াকিং অ্যালং দ্য মসজিদ মানে মসজিদ বরাবর হেঁটে যাওয়া হ্যাজ বিকাম হিজ হ্যাবিট। এই যে এখন কিন্তু এই ওয়াকিংটা কিন্তু হচ্ছে তোমার
কি বলে এটাকে জিরান হয়ে যাবে, এটা কিন্তু একটা জিরান। মানে আমি এখানে পার্থক্যটা দেখানোর চেষ্টা করছি যে সব সময় ওয়াকিং গোয়িং এগুলা দেখলেই হুট করে বাক্যের শুরুতে জিরান বলে দিয়েন না, কারণ এখানে দেখতে হবে এই ওয়াকিং এর কাজটা কিন্তু এই আমি করছি, তো যেটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস ভার্বে কাজ করলে সেটা পার্টিসিপল। এই ওয়াকিংটা হলো জিরান। ঠিক একইভাবে দেখেন দা বেবি ইজ কামিং, শিশুটি আসতেছে, টু ইটস মাদার, তার মায়ের কাছে, ক্রাইং, এটাকে অনেকে জিরান বলে থাকে, কিন্তু আসলে এটা জিরান না, এটা পার্টিসিপল। যেমন দেখেন এখানে শিশুর অবস্থা বর্ণনা করছে, শিশুটি কোন অবস্থায় এসেছে, কান্নারত অবস্থায়। ওকে, কান্না করতে করতে সে এখানে এসেছে, তাহলে এটাই দা বেবিকে মডিফাই করেছে। আর যেটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের কাজ করলে সেটা কিন্তু পার্টিসিপল। তাহলে এখানে যে দুইটা ওয়ার্ড ওয়াকিং এবং ক্রাইং দিয়েছি আমি, এই দুইটা ওয়ার্ডকে দেখলে জিরান মনে হয়, কিন্তু দিস আর নট জিরান। ওকে, ইটস অ্যাবসলিউটলি প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসো আমরা এখন একটু ক্রিটিক্যাল অ্যানালাইসিসের দিকে যাব, এগুলো একটু বুঝতে হবে, এই ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা একটু বুঝতে হবে, ঠিক আছে? তো এই ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা একটু বুঝতেই হবে। দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। দেখো আমি এখানে খুব সূক্ষ্মভাবে জিনিসটাকে একটু মডিফাই করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, একটু ক্রিটিক্যাল হবে, একটু ক্রিটিক্যাল এই জায়গাতে আমরা ধরা খাই, এবং এটা নিয়ে আমি বেশি ফোকাস করব। আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, সবাই একটু মনোযোগ দাও। দেখো, রোলিং a stone gathers no moss, কথা খুব ভালো করে শুনো। এই যে এখানে শব্দ আছে রোলিং a stone gathers no moss, মানে হচ্ছে ঘূর্ণয়মান পাথরে কোনো শৈবাল জন্মায় না। ওকে, আর এই যে throwing a stone has become his habit, পাথর নিক্ষেপ করা তার অভ্যাসে পরিণত হয়েছে। দেখো দুইটা জিনিস খেয়াল করবা, একটা রোলিং স্টোন আর একটা থ্রোয়িং স্টোন। একটা অর্থ হচ্ছে পাথর নিক্ষেপ করা তার অভ্যাসে পরিণত হয়েছে, আরেকটার অর্থ হচ্ছে ঘূর্ণয়মান পাথর, কোনো পাথরের মধ্যে কোনো শৈবাল জন্মায় না, গ্যাদার্স নো মোস। আচ্ছা, এখন এই রোলিং শব্দটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এই থ্রোয়িং শব্দটা হচ্ছে আবার জিরান। দেখেন দুইটার পরেই স্টোন নাউন আছে, মনে হচ্ছে দুইটাই পরের নাউনকে মডিফাই করেছে, এজন্য দুইটাই প্রেজেন্ট পার্টিসিপল, এটা মনে হতে পারে, কিন্তু এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল আর একটা জিরান। এবার কেন এরকম হয়েছে দেখো, কেমনে চিনবা দেখো। দেখো এই শব্দটার বাংলা হলো ঘূর্ণয়মান পাথর, পাথরটি কোন অবস্থায় আছে, ঘূর্ণয়মান অবস্থায়। কেমন পাথর, ঘূর্ণয়মান পাথর, অবস্থা বর্ণনা করছে, এজন্য এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস ভার্বে কাজ করলে সেটা পার্টিসিপল, এজন্য রোলিংটা পার্টিসিপল, ঠিক আছে? আবার দেখো থ্রোয়িং a stone, পাথর নিক্ষেপ করা, হ্যাজ বিকাম হয়েছে হিজ হ্যাবিট, তার অভ্যাস। আচ্ছা, এখানে পাথর নিক্ষেপ করা তার অভ্যাসে পরিণত হয়েছে, তখন কি এই পাথর, সে কি পাথর নিক্ষেপ করা অবস্থায় ছিল না, এই স্টোন কিন্তু নিজেই নিক্ষেপ করছে না, অন্য কেউ নিক্ষেপ করাটা তার অভ্যাসে পরিণত হয়েছে, স্টোন নিক্ষেপের কাজটা করছে না, অর্থাৎ পাথরটি নিক্ষেপকৃত অবস্থায় নেই, কিন্তু রোলিং a stone মানে এটা কিন্তু ঘূর্ণয়মান অবস্থায়, ঘূর্ণয়মান পাথর, কেমন পাথর, ঘূর্ণয়মান পাথর। ওকে, আর এটা হলো থ্রোয়িং a stone, পাথর নিক্ষেপ করা, হ্যাজ বিকাম হয়েছে তার হ্যাবিট। এটা একটা সাধারণ কথা যে একজন মানুষের পাথর নিক্ষেপ করাটা অভ্যাসে পরিণত হয়েছে, সে পাথর নিক্ষেপ করা অবস্থার মধ্যে নেই। এটা এই শব্দটার বাংলা কিন্তু নিক্ষেপকৃত পাথর না, নিক্ষেপকৃত পাথর তার অভ্যাসে পরিণত হয়েছে এরকম না, অর্থটা হলো পাথর নিক্ষেপ করা তার অভ্যাসে পরিণত হয়েছে। আর এটা হলো ঘূর্ণয়মান পাথর, দুটো কথার মধ্যে পার্থক্য আছে, এটা কেমন পাথর, ঘূর্ণয়মান পাথর, অবস্থা বর্ণনা করছে। আর তাহলে থ্রোয়িং এ স্টোন, এটা একটা কম্পাউন্ড নাউন, থ্রোয়িং এ স্টোন এটা একটা কম্পাউন্ড নাউন। ওকে, তাহলে দেখো এই স্টোন কিন্তু থ্রোয়িং এর কাজটা করছে না, ঠিক আছে? এবং স্টোনটি থ্রোয়িং অবস্থায় নেই, নিক্ষেপকৃত অবস্থার মধ্যে নেই, কিন্তু এই স্টোনটি রোলিং অবস্থায় আছে, এই জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল আর এটা হলো জিরান। আমি আরো এক্সাম্পল দিই, দেন ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো আই স হিম, আমি তাকে দেখেছিলাম, প্লেইং ফুটবল, ফুটবল খেলা অবস্থায়। তাহলে বলুন তো আমি তাকে কোন অবস্থায় দেখেছি,
কোন অবস্থা আমি তাকে দেখে আই স হিম আমি তাকে দেখেছিলাম প্লেইং ফুটবল, ফুটবল খেলা অবস্থায়। আমি তাকে ফুটবল খেলা দেখেছিলাম না, আমি ফুটবল খেলা অবস্থায় দেখেছিলাম। মূলত সেন্টেন্সটা ছিল আই স হিম হু ইজ প্লেইং, এরকম ছিল, হু ইজ প্লেইং এরকমই ছিল। তখন একটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল, সেই কমপ্লেক্সটাকে সিম্পল করা হয়েছে। এই যে অক্সিলারি ভার্ব এবং ক্লজ মার্কার বাদ দিলে সেটা সিম্পল হয়ে যায়। তাহলে এটা তো প্রেজেন্ট পার্টিসিপলই। তাহলে আমি তাকে কোন অবস্থায় দেখেছিলাম? ফুটবল খেলা অবস্থায়। এই যে অবস্থা বর্ণনা করছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস ভার্বে কাজ করলে সেটা পার্টিসিপল। কিন্তু আবার দেখো দে স্টপ, তারা বন্ধ করে দেয় প্লেইং ফুটবল, ফুটবল খেলা তারা বন্ধ করে দেয়, থামিয়ে দেয়। তাহলে তারা কি বন্ধ করে? ফুটবল খেলা বন্ধ করে। ঠিক আছে, তারা কি বন্ধ করে? ফুটবল খেলা বন্ধ করে। দেখেন এখন কিন্তু ফুটবল খেলা অবস্থা বর্ণনা করছে না, তারা ফুটবল খেলা বন্ধ করে। আর এখানে এই প্লেইং ফুটবলটা হলো অবজেক্টের জায়গায় বসছে। এই যে কি বন্ধ করে? প্লেইং ফুটবল, অবজেক্টের জায়গায় বসছে, এই জন্য এটা হলো জিরান। এবং দেখেন ফুটবল খেলতে পারে না, প্লেইং এর কাজটা ফুটবল করছে না, কিন্তু এখানে এখানে হলো হিম, এই যে এই ব্যক্তিটা হিম, ব্যক্তিটা প্লেইং অবস্থায় ছিল। এখানে ফুটবল খেলা অর্থ দেয় না, দিয়েছে ফুটবল খেলা অবস্থায় আমি তাকে দেখেছিলাম। তাহলে একটা হলো অ্যাডজেক্টিভের কাজ করেছে, আরটা হলো অবজেক্টের কাজ করেছে। কি বন্ধ করেছিল? প্লেইং ফুটবল, ফুটবল খেলা, তারা ফুটবল খেলা বন্ধ করেছিল। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু অবজেক্ট বের হয়, তাহলে এটা অবজেক্টের জায়গায় বসছে, এই জন্য এটা নাউন। আর নাউন প্লাস ভার্বের কাজ করলে সেটা হলো জিরান, এই জন্য এই প্লেইংটা জিরান। এবার আসো, আই স হিম ওয়াচিং মুভি, আমি তাকে মুভি দেখা অবস্থায় দেখেছিলাম। আই স হিম আমি তাকে দেখেছিলাম ওয়াচিং মুভি, মুভি দেখা অবস্থায়। আমি তাকে কোন অবস্থায় দেখেছি? মুভি দেখা অবস্থায়। এই যে অবস্থা বর্ণনা করছে, তার ব্যক্তির অবস্থা বর্ণনা করছে, এই জন্য অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ প্লাস ভার্বে কাজ করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখেন ওয়াচিং মুভি মানে মুভি দেখা, হ্যাজ বিকাম মাই হ্যাবিট, আমার অভ্যাসে পরিণত হয়েছে। তাহলে দেখো এই যে ওয়াচিং মুভিটা হ্যাজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে, তাহলে এটা একটা কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন। আর এখানে মুভি দেখা অবস্থায় বর্ণনা বলছে, মুভি দেখা, এই মুভি নিজে নিজে দেখতে পারে না, এই মুভি নিজে নিজে দেখার কাজটা করে না। ওকে, এবং এখানে মুভি দেখা অবস্থায় বর্ণনা দেয় নাই, মুভিটি কোন অবস্থায় আছে, দেখা অবস্থায় আছে এরকম অর্থ দিচ্ছে না। কিন্তু দেখো এখানে সে কোন অবস্থায় আছে? ওয়াচিং মুভি, মুভি দেখা অবস্থায়। ওকে, এই জন্য এটা সাবজেক্টের জায়গায় বসার কারণে এটা একটা নাউন, আর নাউন প্লাস ভার্বে কাজ করার কারণে এটা জিরান। ঠিক একইভাবে দেখে আই স হিম আমি তাকে দেখেছিলাম রিডিং বুক, বই পড়া অবস্থায়। আমি তাকে বই পড়া অবস্থায় দেখেছিলাম। আমি তাকে কোন অবস্থায় দেখেছি? বই পড়া অবস্থায়, এই জন্য এই রিডিংটা প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু দেখেন দিস ইজ মাই রিডিং রুম, এটি আমার পড়ার কক্ষ। খেয়াল করেন, এটি আমার পড়ার কক্ষ। এখানে কিন্তু রুমটি কোন অবস্থায় আছে? পড়া অবস্থায় আছে, এরকম অর্থ দেয় নাই। এটি আমার পড়ার কক্ষ, এটা একটা কম্পাউন্ড নাউন, এই জন্য এটা একটা জিরান, কারণ এটা নাউন। ঠিক আছে, রুমটি রুম পড়তে পারে না, রুম পড়ার কাজটা করে না, এবং রুমটি পড়া অবস্থায় মধ্যে নেই, এই জন্য এটা হলো জিরান। এবার আমরা নেক্সট স্লাইডে গেলে এখন আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো স্বাভাবিকভাবে এটাও খেয়াল রাখতে হবে। এখন দেখো সিঙ্গিং বার্ড, এই যে সিঙ্গিং বার্ড, তাই দেখেন সিঙ্গিং বার্ড মানে হচ্ছে এমন পাখি যে নিজে গান গাওয়া অবস্থায় আছে। মানে সিঙ্গিং বার্ডের অর্থ হলো যে গান গাওয়ার অর্থ পাখি। তাহলে পাখিটি কোন অবস্থা আছে? গান গাওয়া অবস্থায় আছে, এবং পাখি নিজেই গানটা করছে। তাহলে করছে, এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখেন সিঙ্গিং সং, একটা হলো সিঙ্গিং বার্ড আর একটা হলো সিঙ্গিং সং। সিঙ্গিং শব্দ অর্থ হলো গান গাওয়া, গান গাওয়া। তাহলে গানটি কোন অবস্থা আছে? গাওয়া অবস্থায়, এরকম অর্থ দেয় না। এর অবস্থা, এই সং এর অবস্থা বর্ণনা করছে না, কিন্তু এটা বার্ডের অবস্থা বর্ণনা করছে। এই তাহলে এবং দেখো সং গান নিজে নিজে গাইতে পারে না, সিঙ্গিং করতে পারে না, কিন্তু বার্ড এই সিঙ্গিং এর কাজটা করে। এই যে যখন করবে তখন প্রেজেন্ট পার্টিসিপল, যখন করবে না তখন পাস্ট জিরান। ঠিক কিভাবে দেখেন রানিং বাস, কেমন বাস? চলন্ত বাস। বাসটি কোন অবস্থা আছে? চলন্ত অবস্থায়, এই জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখেন টেলিং লাই, মিথ্যা বলা। এই যে লাই, এটা টেল করতে পারে না, অর্থাৎ লাই মিথ্যা বলতে পারে না, মিথ্যা টেল করতে পারে না, বলতে পারে না। আর মিথ্যা কোন অবস্থা আছে? বলা অবস্থা আছে, এই ধরনের কোনো অর্থ দেয় নাই, এই জন্য এটা জিরান। তারপর দেখেন
ফ্লাটিং ফ্লাওয়ার মানে হচ্ছে ভাসমান ফুল। কেমন ফুল? ভাসমান ফুল। ফুলটি কোন অবস্থা আছে? ভাসমান অবস্থা আছে, এই জন্য এটা পার্টিসিপল। আবার দেখেন টেকিং এক্সারসাইজ মানে হচ্ছে ব্যায়াম করা, তাহলে ব্যায়াম নিজে নিজে করতে পারে না, এক্সারসাইজ টেক করতে পারে না, এবং ব্যায়ামটি কোন অবস্থা আছে? টেকিং অবস্থা আছে, এই এরকম কোনো অর্থ দিচ্ছে না, এই জন্য এটা জিরান। বার্কিং ডগ কেমন কুকুর? ঘেউ ঘেউরত কুকুর, কুকুরটি কোন অবস্থা আছে? ঘেউ ঘেউরত অবস্থায়, এই জন্য পার্টিসিপল। আর ইটিং রাইস মানে হচ্ছে ভাত খাওয়া, ভাত নিজে নিজে খাইতে পারে না, রাইস ইট করতে পারে না, এই জন্য জিরান। ডাইং ম্যান কেমন মানুষ? মুমূর্ষ লোক, লোকটি কোন অবস্থা আছে? মুমূর্ষ অবস্থায় আছে, প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখেন ক্যাচিং ফিশ মাছ ধরা, এই যে ফিশ ক্যাচ করতে পারে না, ফিশ ক্যাচ করতে পারে না, মাছটি কোন অবস্থা আছে? ক্যাচিং অবস্থা আছে, এরকম কোনো অর্থ দিচ্ছে না, এই জন্য এটা জিরান। জাম্পিং ডগ কেমন কুকুর? লাফ দেওয়া কুকুর, কুকুরটি কোন অবস্থা আছে? লাফ দেওয়া অবস্থায়, ওকে, জাম্পিং ডগ, ওকে। আর ওয়াকিং স্টিক হাঁটার লাঠি, এই যে স্টিক ওয়াক করতে পারে না, হাট মানে হাঁটি, সরি লাঠি হাঁটতে পারে না, হাঁটার কাজটা লাঠি করতে পারে না, ওকে, এই জন্য জিরান। ক্রাইং বেবি কেমন শিশু? কান্নারত শিশু, শিশুটি কোন অবস্থা আছে? কান্নারত অবস্থা আছে, এই জন্য অ্যাডজেক্টিভের কাজ করছে, এই জন্য পার্টিসিপল। আবার ডাইনিং টেবিল কেমন টেবিল? কেমন টেবিল না, ডাইনিং টেবিল শব্দ অর্থ হলো খাবার টেবিল, এখানে কেমন টেবিল দিয়ে প্রশ্ন করলে হবে না, টেবিল কিন্তু ডাইন করতে পারে না, ডাইনিং শব্দ অর্থ হলো খাওয়া খাওয়া, টেবিল মানে টেবিল, তাহলে টেবিল খাইতে পারে না, টেবিল নিজে নিজে খায় না, ডাইনিং টেবিলে বসে আমরা খাই, টেবিল নিজে ডাইন করতে পারে না, ডাইনিং এর কাজটা টেবিল করে না, এজন্য এটা জিরান। ওকে, তাহলে এই পাশে যেগুলো আছে সবগুলোই পার্টিসিপল, এগুলো হলো পরের নাউনের অবস্থা বর্ণনা করেছে, এবং সে নিজে, এই যে বার্ড সিঙ্গিং করে, গান করে, বাসটি রান নিজে রান করে, ফ্লাওয়ার ভাসমান নিজে ভাসমান, ডগ গেউ গেউ নিজেই করে, কিন্তু দেখো সিঙ্গিং সং, সং গান, গান গাইতে পারে না, লাই মিথ্যা বলতে পারে না, এক্সারসাইজ টেক করতে পারে না, রাইস ইট করতে পারে না, ফিশ ক্যাচ করতে পারে না, স্টিক ওয়াক করতে পারে না, টেবিল ডাইন করতে পারে না, এগুলোর কোনো অবস্থা বর্ণনা করে নাই, এই জন্য এই পাশের গুলো হলো জিরান আর এগুলো হলো পার্টিসিপল। এটাই হচ্ছে তোমাদের জিরান এবং পার্টিসিপল। কিন্তু আমি যদি বলি, দেখো আমি যদি বলি আই স হিম ক্যাচিং ফিশ, আমি তাকে, এই যে এখানে যদি আমি এরকম বলি আই ফাউন্ড হিম, আই ফাউন্ড হিম, আমি তাকে খুঁজে পেয়েছিলাম ক্যাচিং ফিশ মাছ ধরা অবস্থায়, এখন কিন্তু ক্যাচিংটা আবার জিরান হবে না, তখন এটা পার্টিসিপল হয়ে যাবে, কারণ এখন এটা অবস্থা বর্ণনা করছে, আমি তাকে কোন অবস্থায় দেখেছি? মাছ ধরা অবস্থায়, ঠিক আছে। যখন এরকম হবে আই স হিম, আমি যদি এখানে বলি আই স হিম, আই স হিম ইটিং রাইস, আমি তাকে ভাত খাওয়া অবস্থায় দেখেছি, আমি এখন কিন্তু এই ইটিংটা হচ্ছে পার্টিসিপল হয়ে যাবে, এখানে ক্যাচিংটা হলো পার্টিসিপল হয়ে যাবে, কারণ এখন এটা তার অবস্থা বর্ণনা করছে, তখন আবার পার্টিসিপল হয়ে যাবে। আচ্ছা, এতক্ষণ ধরে তিনটা স্লাইডে, এই যে তিনটা স্লাইডে আমি চেষ্টা করেছি তোমাদেরকে এই জিরান এবং পার্টিসিপল বিষয়ক যে দ্বন্দ্বটা রয়েছে সেটা ক্লিয়ার করার জন্য। তো তোমরা কি আমার এই জিরান পার্টিসিপলের পার্থক্যটা বুঝতে পেরেছো? স্যার আগের স্লাইডটা আবার একটু দিবেন, একটু স্ক্রিনশট মারবো। বুঝি নাই। স্যার আগের স্লাইডটা আবার একটু দেখেন, তা এর আগেরটা। আচ্ছা, স্যার এখানে একটা দাগ ফেটে রয়েছে ওয়ালপেপারে স্যার। এটাই, হ্যাঁ আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো হ্যাঁ আগের স্লাইডে কি বললেন জানি? না স্যার বুঝছি। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের ফুটবল, এটা একটু বুঝে দেন। পার্থক্য আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা এখন নেক্সট একটা টপিকে যাব,
একটু ওয়েট করো, আমাকে একটু স্লাইডটা অন করতে হবে। ওকে, তুমি কি দেখতে পাচ্ছো? স্লাইড কি দেখা যায়? হ্যাঁ, ওকে। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্সেস পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কখন হবে এবং পাস্ট পার্টিসিপলটা কখন হবে। দুটাই অ্যাডজেক্টিভের কাজ করবে, কিন্তু একটা হলো জিরান, সরি, একটা হলো বার প্লাস আইএনজি, একটা হচ্ছে তোমার এই যে ভার্বের 3 নাম্বার ফর্ম। ওকে, এই দুইটা বিষয় আর কি। ওয়েট করো। একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, একটা হলো ভার্বের 3 নাম্বার ফর্ম। ভার্বের 3 নাম্বার ফর্ম হলে সেটাই পাস্ট পার্টিসিপল, আর ভার্ব প্লাস আইএনজি হলে সেটাই প্রেজেন্ট পার্টিসিপল। এবার দেখো, এটা আমি খুব সহজে কিছু বিষয় ব্যাখ্যা করার চেষ্টা করব, খেয়াল করো, শুনো। দিস ইজ এ বার্কিং ডগ, এটি একটি গেউ গেউরত কুকুর। আবার দিস ইজ এ ব্রোকেন গ্লাস। দিস ইজ এ ফ্লাইং বার্ড, এটি একটি উড়ন্ত পাখি। দিস ইজ এ রিটেন বুক, এটি একটি লিখিত বই। তাহলে দেখো, এই পাশে দুইটাই পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আর এই পাশে দুইটাই হলো আপনার পাস্ট পার্টিসিপল। এখন প্রশ্ন হলো, দুইটার পরেতে নাউন আছে, বার্কিং ডগ, ফ্লাইং বার্ড, ব্রোকেন গ্লাস, রিটেন বুক, সবগুলোর পরে নাউন আছে, কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে, একটা পাস্ট পার্টিসিপল হয়েছে। তাহলে এটা ব্রেকিং গ্লাস বললে কি সমস্যা, এটা রাইটিং বুক বললে কি সমস্যা, আর এটারে বার্ড ডগ বললে কি সমস্যা, ফ্লোন বার্ড বললে কি সমস্যা? এটার মূল বিষয়টা হলো, দেখো, এ ডগ কিন্তু বার্ক করে, বার্ড কিন্তু ফ্লাই করে, কিন্তু গ্লাস, দেখো, গ্লাস ব্রোকেনের কাজটা করে না, বুক রিটেনের কাজটা করে না। বইটাকে লিখা হয়েছে, বই নিজে নিজে লিখে না, গ্লাস নিজে নিজে ভাঙ্গে না। যখন নিজে নিজে কাজ না করবে তখন পাস্ট পার্টিসিপল, যখন নিজে পরে নাউনের কাজটা করবে তখন প্রেজেন্ট পার্টিসিপল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দিস ইজ এ বার্কিং ডগ, এটি কেমন কুকুর? এটা হচ্ছে তোমার কি বলে, এটা গেউ গেউরত কুকুর। অর্থাৎ কুকুরটি কোন অবস্থা আছে? গেউ গেউরত অবস্থায় আছে, বর্তমানে কাজটা হচ্ছে, কিংবা চলমান কাজ, কাজটা চলমান। কিন্তু দেখুন, ব্রোকেন গ্লাস, গ্লাসটা ভাঙ্গা হয়ে গেছে। রিটেন বুক, বইটা লেখা হয়ে গেছে, যে কাজটা অলরেডি শেষ সেটাই পাস্ট পার্টিসিপল, আর যেটা চলমান সেটাই প্রেজেন্ট পার্টিসিপল। এই যে আইএনজি দ্বারা কিন্তু চলমানই বুঝাচ্ছে, এজন্য চলমান বুঝালে প্রেজেন্ট পার্টিসিপল, আর যে কাজটা হয়ে গেছে অলরেডি ফিনিশড, এই কাজটা হচ্ছে পাস্ট পার্টিসিপল হবে। এটাই হচ্ছে প্রাথমিক একটা পার্থক্য, সাধারণ একটা পার্থক্য, যে ডগ গেউ গেউ করতে পারে এই জন্য প্রেজেন্ট পার্টিসিপল, বার্ড উঠতে পারে এই জন্য প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখো, গ্লাস নিজে নিজে ভাঙতে পারে না, বই নিজে নিজে লিখতে পারে না, এই জন্য পাস্ট পার্টিসিপল। এভাবেও তুমি ধরতে পারো। আরেকটা হলো, কুকুরটি কোন অবস্থা আছে? বার্কিং অবস্থা আছে। গ্লাসটি কোন অবস্থা আছে? ভাঙ্গা অবস্থায় আছে। বিষয়টা কোন, সেটা ভাঙ্গা হয়ে গেছে অলরেডি, কাজটা শেষ। বইটি কোন অবস্থায় আছে? লিখা অবস্থায় আছে না, বইটি লিখিত হয়ে গেছে, লিখা হয়ে গেছে, শেষ। যখন এরকম কাজটা শেষ হয়ে যাবে তখন সেটা পাস্ট পার্টিসিপল হবে, নাম্বার 1। সেকেন্ড নাম্বারটা হলো, দেখো, কিছু বিষয় আছে যেগুলো হলো তোমার একটু প্রেজেন্ট পার্টিসিপল, এবং এটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। যেমন দেখো, দা ক্লাস ইজ বোরিং, ক্লাসটি বোরিং, দ্যাটস হোয়াই হি ইজ বোর্ড, সেজন্য সে বোর। কথাটা খুব ভালো করে শুনো। দেখো, এখানে বোরিং এই কোয়ালিটিটা কিন্তু ক্লাসের, বোরিং কোয়ালিটিটা কিন্তু ক্লাসের, মানে ক্লাসটাই বোরিং, এজন্য আমি এই ক্লাসের প্রতি বোর্ড।
তাহলে যেই বিষয়টাই বোরিং, যেই বিষয়টাই বিরক্তিকর সেটাই বোরিং এবং সেটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার সেটা দেখে যে বিরক্ত হবে সেটাই হলো পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো এই ক্লাসটা বোরিং, এই বোরিং কোয়ালিটিটা এই ক্লাসের, এজন্য প্রেজেন্ট পার্টিসিপল যার মধ্যে কোয়ালিটিটা থাকবে। আর হি ইজ বোর্ড, এটা অর্থ হলো তোমার সেটা দেখে যে বোর্ড হবে। এখানে এই ব্যক্তিটা বোরিং না, বোরিং হলো ক্লাসটা, এজন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর যেটা দেখে ওই ব্যক্তিটা ক্লাসের প্রতি বোর্ড, বিরক্ত, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ধরো আমি সহজ একটা এক্সাম্পল দিই। দেখো এই মোবাইল, ধরো মোবাইলটা খুব হ্যাং করে, এই জন্য মোবাইলটা চালাতে গিয়ে আমি মোবাইলের প্রতি খুব বেশি বিরক্ত। তাহলে বিরক্তিকর কিন্তু মোবাইলটাই, এই জন্য এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। যেটা দেখে আমি তার প্রতি বিরক্ত, এই জন্য আমি হব পাস্ট পার্টিসিপল। যার মধ্যে বিরক্তিটা থাকবে, এই যে বিরক্তির কারণটা কিন্তু মোবাইলের, এই মোবাইলটা হ্যাং করে, এই হ্যাং করার বদ অভ্যাসটাই মোবাইলের, এই জন্য এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আর আমি যেটা দেখে আমি তার প্রতি বিরক্ত, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো দা ক্লাস ইজ বোরিং, ক্লাসটি বিরক্তিকর, দ্যাটস ওয়াই হি ইজ বোর্ড, সে কারণে সে বিরক্ত। আর তোমরা একটা জিনিস সাধারণভাবে মনে রাখো, সেটা হলো সাবজেক্ট যদি বস্তুবাচক হয় প্রেজেন্ট পার্টিসিপল হয়, সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তখন পাস্ট পার্টিসিপল হয়। এই যে বোর্ডটা পাস্ট পার্টিসিপল আর বোরিংটা প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক এটাকে আমি ঘুরাই বলতে পারি হি ইজ বোর্ড, সে বিরক্ত, বিকজ কারণ দা ক্লাস ইজ বোরিং, কারণ ক্লাসটি বিরক্তিকর। না আমি চলে যাব, ঠিক আছে, ওকে ওকে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আবার দেখো পলিটিক্স ইজ ইন্টারেস্টিং, রাজনীতি হচ্ছে মজাদার, দ্যাটস হোয়াই হি ইন্টারেস্টেড ইন পলিটিক্স, এই কারণে সে রাজনীতির প্রতি আগ্রহী। তাই দেখো ইন্টারেস্টিং বিষয়টা কিন্তু পলিটিক্সের, এজন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল, যেটা দেখে আমি পলিটিক্সের প্রতি ইন্টারেস্টেড। ওকে, এজন্য যখন যার যার মধ্যে গুণটা থাকবে সেটাই হবে প্রেজেন্ট পার্টিসিপল, সেটা দেখে যে বিমোহিত হবে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর দেখো পলিটিক্স বস্তুবাচক, এজন্য প্রেজেন্ট পার্টিসিপল, আর হি হলো ব্যক্তিবাচক, এজন্য পাস্ট পার্টিসিপল। সাধারণত এটা দিয়ে 80% মতো আনসার করা যায়। এবার আসো, কিন্তু তুমি আবার এটাকে এভাবেও তুমি অর্থ দিয়ে বলতে পারবা, হি ইজ ইন্টারেস্টেড ইন পলিটিক্স, সে হলো রাজনীতিতে আগ্রহী, বিকজ কারণ পলিটিক্স ইজ ইন্টারেস্টিং, কারণ রাজনীতি মজার, এজন্য এটাকে এভাবেও তুমি বলতে পারো। কিন্তু দেখো ব্যক্তি বস্তু দিয়ে সবসময় তুমি ধরতে পারবে না। এই যে এগুলা তো তুমি সহজে বুঝতে পারতেছো, ব্যক্তিবাচক হলে ব্যক্তিবাচক হলে পাস্ট পার্টিসিপল হয়, সাবজেক্ট বস্তুবাচক হলে প্রেজেন্ট পার্টিসিপল হয়, এটা তুমি দেখতে পাচ্ছ। কিন্তু দেখো এখানে দেখো দা ম্যান, লোকটি টক্স, কথা বলে, টু মাচ, একটা লোক যে ব্যক্তিটা বেশি কথা বলে, বলছে হি ইজ এ বোরিং পারসন, সেজন্য সে একজন বোরিং পারসন, এন্ড আই ফিল বোর্ড, এজন্য আমি বিরক্ত অনুভব করি। দেখো এখানে কিন্তু দুইটাই ব্যক্তি এবং বস্তু নেই, একজন ব্যক্তি যে অনেক বেশি কথা বলে। তাহলে এই অনেক বেশি কথা বলা এটা একটা বদ অভ্যাস, এই বদ অভ্যাসের কারণে এটা একটা ব্যাড হ্যাবিট, এই ব্যাড হ্যাবিটটা কিন্তু ওই হি নামক ব্যক্তিরই আছে। তো যার মধ্যে ওই গুণটা থাকবে, খারাপ গুণটা বা ভালো গুণটা হোক, সেটাই প্রেজেন্ট পার্টিসিপল, আর সেটা দেখে যে বিরক্ত হবে সেটাই পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো বোরিং, হি ইজ এ বোরিং পারসন, বোর্ড পারসন হবে না, কারণ এখানে লোকটি নিজেই বিরক্তিকর, যেটা দেখে এই যে আই ফিল বোর্ড, আমি বিরক্ত। অর্থাৎ যার মধ্যে কোয়ালিটিটা থাকবে, খারাপ হোক ভালো হোক, সেটাই হলো, যেটাই বিরক্তিকর, যেটাই আনন্দদায়ক, যেটাই স্যাটিসফ্যাক্টরি, সেটাই হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর সেটা দেখে যে যে ইন্টারেস্টেড হবে, যে বোর্ড হবে, যে তোমার হচ্ছে কি বলে স্যাটিসফাইড হবে, সেটা হবে পাস্ট পার্টিসিপল। অর্থাৎ এই মোবাইলটা হ্যাং করে, এই জন্য এটা একটা বিরক্তিকর, এই জন্য দিস মোবাইল ইজ ভেরি বোরিং থিং, এটা একটা খুবই বিরক্তিকর জিনিস, এন্ড আই এম বোর্ড টু ইউজ দিস মোবাইল, আমি এই মোবাইলটি ব্যবহার করতে করতে বিরক্ত। ঠিক আছে, তাহলে যার মধ্যে বিরক্তির কোয়ালিটিটা থাকবে সেটাই প্রেজেন্ট পার্টিসিপল, সেটা দেখে যে বিরক্ত হবে সেটাই পাস্ট পার্টিসিপল। এবার দেখো পারফেক্ট পার্টিসিপল, এই যে পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং থাকবে প্লাস ভার্ব প্লাস বি3 থাকবে। যেমন দেখো হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করে আই ওয়ান্ট টু বেড, আমি ঘুমাতে গিয়েছিলাম, এই যে হ্যাভিং ফিনিশড এটা একটা পারফেক্ট পার্টিসিপল, কারণ এটা আই কে মডিফাই করছে। হ্যাভিং গটেন দা নিউজ, নিউজটি পেয়ে আই লেফট দা প্লেস, আমি জায়গাটি ছেড়ে চলে গিয়েছিলাম। তাই দেখো এই যে হ্যাভিং গটেন, এই যে হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম আছে, এটাই পারফেক্ট পার্টিসিপল।
আর হ্যাভিং টেকেন দ্য রিস্ক, ঝুঁকিটি নিয়ে আই সাকসিডেড ইন লাইফ, আমি জীবনে সফল হয়েছিলাম। তাহলে এই যে হ্যাভিং টেকেন এটাই হলো পারফেক্ট পার্টিসিপল। এটা হলো এই যে হ্যাভিং প্লাস বি3 থাকলে সেটা পার্টিসিপল। আর মনে রাখবেন হ্যাভিং প্লাস বি3 থাকলে এরপর টেন্সটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। দেখো আই ওয়েন্ট, আই লেফট, আই সাকসিডেড সবগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে তোমাদের পারফেক্ট পার্টিসিপল। এতক্ষণ ধরে আমি চেষ্টা করেছি তোমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলটা বোঝানোর জন্য। তাহলে তিনটা পার্টিসিপল আমরা অলরেডি শিখেছি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ভার্সেস পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ভার্সেস পাস্ট পার্টিসিপল, জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল, এই সকল বিষয়ের পার্থক্য আমি এতক্ষণ ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তো তোমরা বিষয়টা বুঝছো কিনা একটু জানাও আমাকে। স্যার পারফেক্ট পার্টিসিপলটা যদি আরেকটু বুঝাইতেন। হ্যাভিং প্লাস বি3 থাকলে সেটাই পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং থাকবে একটা ভার্বের 3 নাম্বার ফর্ম, হ্যাভিং ডান, হ্যাভিং টেকেন, হ্যাভিং ফিনিশড, হ্যাভিং রিটেন। বুঝতে পেরেছো? স্যার কোনো এক্সেপশন রুল নাই এটার? হ্যাঁ, কোনো ব্যতিক্রমী রুল নাই স্যার এটার? না না, এটা ব্যতিক্রমী রুল বলতে তো কিছু নাই, মানে শব্দটাই চিনা যায়। ব্যতিক্রমী মানে কি রকম, যে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা পার্টিসিপল, ভার্বের 3 নাম্বার ফর্ম সেটা পাস্ট পার্টিসিপল, তেমনি হ্যাভিং প্লাস বি3 থাকলে সেটা পারফেক্ট পার্টিসিপল। বুঝতে পারছি স্যার। আর এটা কোথায় ঠিক আছে, স্যার এটা কোথায় কোথায় বসতে পারে? এক পার্টিসিপল দেখতে পাবে। আচ্ছা তার না স্টিল ব্যারেক দেন 1.5 কেজি। আচ্ছা ওকে, আমি একটু ওয়েট করো। আচ্ছা আমরা এখন একটা নতুন স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু খেয়াল করো। স্ক্রিন দেখা যায়? জি স্যার। ওকে আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এটা কি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। ওকে, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্বের বেসিক থেকে মোটামুটি 6টা পার্টে রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো রুলস আলোচনা হবে এখানে। যেমন দেখো, আমি তোমাদেরকে যখন টেন্স পড়াইছি সেদিন বলেছিলাম গার্ডেন অফ আস, গার্ডেন অফ আস, এই যে জি দিয়ে জেনারেলি, দিয়ে অলওয়েজ, অল টাইম, রেগুলারলি, ডেইলি, এভরিডে, এভরি নাইট, উইক, মান্থ, ইয়ার, তারপর হচ্ছে নরমালি, ন্যাচারালি, অকেশনালি, অফটেন কিংবা অফেন, ফ্রিকোয়েন্টলি, ইউজুয়ালি, সেলডম এন্ড সামটাইমস। এই ওয়ার্ড গুলো থাকলে সাধারণত সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ ভার্বটা সিম্পল টেন্স, ভার্বটা তোমার এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই যে আই টেক এক্সারসাইজ রেগুলারলি, রেগুলারলি শব্দটা আছে এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। ইউজুয়ালি শব্দটা আছে এই জন্য ওয়াচ হয়েছে, ওয়াচড হয় নাই। অলওয়েজ শব্দটা আছে এই জন্য পারফর্ম হয়েছে। ওকে, তাহলে এগুলো সহজ বিষয়, এটা তোমরা সবাই জানো। আমরা আস্তে আস্তে একটু ডিফিকাল্টির দিকে যাই, এগুলো যেগুলো সহজ এগুলো খুব বেশি আলোচনা করার দরকার নেই, কারণ এগুলো নিজেরাই বুঝবা।
আচ্ছা, একটু ওয়েট করুন। রুল 2 আমরা দেখতে পাচ্ছি, প্রথম আমরা টেন্স ভিত্তিক গুলো দেখছি। রুল 2 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, লাস্ট ডে, অ্যাগো, সিন্স অ্যাগো, বিফোর, দ্য ডে বিফোর, এই শব্দগুলো থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দেখো লাস্ট ডে থাকার কারণে গোটা ওয়েন্ট হয়ে গেছে, আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট ডে। বিফোর থাকার কারণে ওয়াস্ট হয়ে গেছে, লাস্ট নাইট থাকার কারণে পারফর্মড হয়ে গেছে। অর্থাৎ এই যে প্রথম সেন্টেন্সটাতে যেগুলো প্রেজেন্ট টেন্স ছিল এগুলো এখন পাস্ট টেন্স হয়ে গেছে, কারণ এখানে ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে এই ওয়ার্ড গুলো থাকলে সাধারণত সেটা কি বলে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই জন্য এগুলো আমি টেন্স যেদিন পড়াইছি সেদিনও বলেছি, সো একটু একটু মনে করাই দিই। আবার দেখো নাও, রাইট নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে, ডে টু ডে, ডে স্টেপ বাই স্টেপ, গ্রাজুয়ালি, কন্টিনিউয়াসলি, সোন, এই সকল ওয়ার্ড থাকলে সাধারণত আপনার এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই যে দেখেন সোন থাকার কারণে আই এম কামিং সোন, রাইট নাও থাকার কারণে আই এম ওয়াচিং মুভি, দ্য পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, ডে বাই ডে থাকার কারণে ইজ ইনক্রিজিং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই ওয়ার্ড গুলো থাকলে সাধারণত সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এগুলো তোমাদেরকে আমি টেন্সের দিন বলেছিলাম, টেন্সের প্রত্যেকটা রুলস কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে পড়বে। এবার আসো, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, নেভার, লেটলি, রিসেন্টলি, সো ফার, এই শব্দগুলো থাকলে সাধারণত সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে দেখো জাস্ট থাকার কারণে আই জাস্ট হ্যাভ টেকেন টি, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ নট ফিনিশড হিজ ওয়ার্ক ইয়েট, এই যে ইয়েট থাকার কারণে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে হ্যাভ ইউ এভার ওয়াচড দ্য মুভি টাইটানিক, তুমি কি টাইটানিক মুভিটা কখনো দেখেছো, এই যে এভার থাকার কারণে সেটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। অর্থাৎ এই ওয়ার্ড গুলো যদি থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এটা আমরা জানি। আর দেখো যে কোনো মডেলের পর, যে কোনো মডেলের পর ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, তারপর হচ্ছে এই যে যতগুলো মডেল রয়েছে এই মডেলের পর যদি কোনো একটা ভার্ব থাকে তাহলে সেটা এই যে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোর পর এই যে এই এখানে যে মডেল ভার্ব গুলো আমি লিখে দিয়েছি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, would rather, would better, had better, am to, is to, are to, was to, are to, have to, has to, had to, এই যত মডেল ভার্ব আমি এখানে বলেছি প্রত্যেকটা মডেলের পর ভার্বটা বেস ফ্রম হয়। আমরা এটা সবাই জানি, আমরা এগুলো সবাই জানি, এটা অলওয়েজ বেস ফ্রম হবে। ঠিক আছে, এই যে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, হি শুড পারফর্ম, এই যে আই হ্যাড বেটার গো নাও, হ্যাড বেটার গো নাও, দেখেন এই প্রত্যেকটা ওয়ার্ডের পরে ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়েছে, কারণ এগুলো প্রত্যেকটা মডেল ভার্ব, ক্যান, শুড, হ্যাড বেটার, তাহলে যে কোনো মডেলের পর ভার্বটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা আমরা জানি বেস ফর্ম হবে। তারপর হলো তোমার এই যে 6 নম্বরে হলো যখন এরকম থাকবে, খেয়াল করো, যখন ক্যান বি বা ক্যান বি থাকবে, ক্যান বি মডেলের পর একটা বি থাকবে, বিই বি, ক্যান বি, কুড বি, শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি, মে বি, মাইট বি, মাস্ট বি, এরকম যদি বি থাকে তাহলে এরপরে ভার্বটা আবার 3 নাম্বার ফর্ম হয়ে যায়, কারণ এটা প্যাসিভ হয়। এজন্য ইট ক্যান বি ডান, ঠিক আছে, ইট শুড বি, এই যে বি থাকার কারণে শুড বি পারবেন, তাহলে ক্যান ডু, ক্যান বি ডান, should do, should perform, should be performed, must punish, must be punished, অর্থাৎ যে কোনো মডেলের পর যদি বি থাকে, এরকম বিই বি থাকে, এরপরে ভার্বটা ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে যাবে। এটাই হচ্ছে তোমার মডেলের ক্ষেত্রে নিয়ম আর কি। তাহলে মোটামুটি এই 6টা গেল। এখন আমি আরেকটা স্লাইড অন করছি, একটু খেয়াল করো। এই 6টা কি তোমরা বুঝতে পারছো? একটু কমেন্টস করে জানাও এই 6টা বুঝছো কিনা।
আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা স্ক্রিন দেখতে পাচ্ছ পার্ট 2 জি স্যার ওকে দেখো ফর এবং সিন্স এর ব্যবহারটা কিন্তু আমরা বলেছিলাম যখন টেন্স আলোচনা করেছি টেন্সের অধিকাংশ বিষয় রাইট ফর্ম অফ ভার্বে থাকবে তাহলে দেখো ফর এবং সিন্স যাবত বা ধরে বুঝালে ফর থেকে বা হতে বুঝালে সিন্স এই যে সিন্স মর্নিং সকাল থেকে হয় এইজন্য সিন্স আর 2 ঘন্টা যাবত হয় বা ধরে হয় এইজন্য ফর আর আমরা জানি এই ফর এবং সিন্স থাকলে সাধারণত সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই যে আই হ্যাভ বিন টেকিং ক্লাস ফর 2 আওয়ার্স অর্থাৎ আমি 2 ঘন্টা যাবত ক্লাস নিচ্ছি এখনো ক্লাস চলতেছে অতীতকাল থেকে শুরু হয়ে বর্তমানও চলমান এটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো আমি টেন্সে বিস্তারিত আলোচনা করেছি তাহলে ফর এবং সিন্স থাকলে সাধারণত সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয় আবার মাঝে মাঝে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হয় আমরা ধাপে ধাপে সবগুলো দেখব এরপর সেকেন্ড স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এই যে সিন্স এই সিন্স ওয়ার্ডটা দিয়ে তিনটা রোলস রয়েছে তিনটা সিন্স দিয়ে সিন্সের আগে পরে কোন ক্লজ হলে কোন হবে কি হবে সেটা নিয়ে তিনটা রোলস রয়েছে যেমন দেখো এই যে সিন্সের আগেরটা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এই যে 5 ইয়ার্স 5 বছর হ্যাভ পাস্ট অতিবাহিত হয়েছে সিন্স উই মিট তাহলে সিন্সের আগেরটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এই যে উই মিট এটা এমডব্লিউটি মিট হলো প্রেজেন্ট ফর্ম এমইটি মিট পাস্ট ফর্ম এমইটি মিট পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে অর্থাৎ সিন্সের আগেরটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে আবার দেখো সিন্সের আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হয় ইট ইজ অ্যাবাউট 5 ইয়ার্স এখন প্রায় 5 বছর সিন্স উই মিট আমরা সাক্ষাৎ করেছিলাম তাহলে দেখো মূল কথাটা হলো যদি সিন্সের আগেরটা যদি প্রেজেন্ট টেন্স কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এই যে সিন্সের আগেরটা যদি প্রেজেন্ট টেন্স কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সিন্সের পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে আমি আবারও বলছি সিন্সের আগেরটা যদি প্রেজেন্ট টেন্স কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সিন্সের পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে আবার দেখো এই যে সিন্সের আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় দেখো ইট ওয়াজ 5 ইয়ার্স পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে সিন্সের পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স উই হ্যাড মিট দেখুন এটা পাস্ট পারফেক্ট টেন্স তাহলে সিন্স নিয়ে দুইটা কথা মনে রাখতে হবে সিন্সের আগের ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় যদি সিন্সের আগেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সিন্সের পরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে এটা হচ্ছে সিন্সের মূল কথা সিন্সের যে তিনটা রোলস আসে পরীক্ষায় সেটা নিয়ে কথা বললাম এখন আমরা দেখি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এটা নিয়ে দুইটা কথা আছে ইট ইজ টাইম এবং হাই টাইম যদি শুধু ইট ইজ টাইম এখানে সিন্সের কি অর্থ দিচ্ছে দেখো 5 ইয়ার্স হ্যাভ পাস 5 ইয়ার্স হ্যাভ পাস্ট 5 বছর অতিবাহিত হচ্ছে সিন্স উই মিট আমরা সাক্ষাৎ করেছিলাম 5 বছর হয়ে গেল এইভাবে অর্থ দিবে ইট ইজ অ্যাবাউট 5 ইয়ার্স 5 বছর সিন্স উই মিট আমরা দেখা করেছিলাম আজকে 5 বছর হলো এটা এইভাবে অর্থ দিতে হবে এটা এখানে ক্লজ মার্কার হিসেবে ইউজ হয়েছে এইজন্য আচ্ছা এবার আসো ইট ইজ টাইম এবং হাই টাইম যদি ইট ইজ টাইম এবং হাই টাইম এর পরে টু প্লাস ভার্ব হয় অর্থাৎ ইনফিনিটিভ হবে যদি ইট ইজ টাইম হাই টাইমের পর সাবজেক্ট থাকে এই যে সাবজেক্ট থাকে তাহলে ভার্বের 2 নম্বর ফর্ম হবে অর্থাৎ ইট ইজ টাইম হাই টাইমের পরে সাধারণত ভার্ব থাকলে সেটা ইনফিনিটিভ হয় যদি কোনো সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স যেমন দেখো ইট ইজ টাইম এই যে টু স্টাডি ইনফিনিটিভ হয়েছে কেন ইনফিনিটিভ হয়েছে কারণ হলো এরপরে কোনো সাবজেক্ট নেই শুধু ভার্ব আছে এইজন্য ইট ইজ টাইম স্টাডিং হবে না ইট ইজ টাইম স্টাডিড হবে না ইট ইজ টাইম টু স্টাডি হার ইনফিনিটিভ হবে আবার দেখো ইট ইজ টাইম এই যে টুটা এখানে হবে না সরি এখানে ইট ইজ টাইম এই যে ইট ইজ টাইম এই যে একটা সাবজেক্ট আছে উই
তাহলে যেহেতু সাবজেক্ট আছে তাহলে এরপরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, যে B2 হবে, ভার্বের 2 নাম্বার ফর্ম হবে। ওকে, স্টাডি স্টাডিড, ইট ইজ টাইম উই স্টাডিড হার্ড, এখনই সময় আমাদের কঠোর পড়াশোনা করার। তাহলে দুইটা রুলস, ইট ইজ টাইম হাই টাইম দিয়ে দুইটা রুলস। ইট ইজ টাইম হাই টাইমের পর যদি কোন একটা ভার্ব থাকে সেটা হবে ইনফিনিটিভ, যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে ইট ইজ টাইম হাই টাইম নিয়ে দুইটা রুলস। তারপর মনে রাখবা যে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, ক্যান নট বা কুড নট বাট। দেখো ক্যান নট হেল্প থাকলে ভার্বটা আইএনজি হবে, এই দেখো হেল্পের পরে ভার্বটা আইএনজি হয়। আই ক্যান নট হেল্প ডুইং দিস, আমি এটি না করে পারছি না। আবার যদি ক্যান নট বাট বা কুড নট বাট থাকে তাহলে এরপরে ভার্বটা ভার্বের বেস ফর্ম হবে, এই যে ডু। অর্থাৎ ক্যান নট হেল্প কুড নট হেল্প এর পরে ভার্বটা আইএনজি হবে, এটা তোমরা সবাই জানো। আর ক্যান নট বাট কুড নট বাট এর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম হবে, এটাই হচ্ছে নিয়ম। এগুলো সহজ, এগুলো তোমরা জানো, অনেক আগ থেকে পড়ে পড়ে আসতেছো। দুইটার অর্থ আমি কাজটি না করে পারি না। তারপর হচ্ছে এই যে ওর্থ, WORT, ওর্থ, মাইন্ড, ফিল, লাইক, বিয়ার, হোয়াইল, এই ওয়ার্ড গুলো থাকলে সাধারণত এরপরে ভার্ব থাকলে ভার্বটা আইএনজি হয়। যেমন দেখো দ্য বুক ইজ ওর্থ রিডিং, বইটি পড়ার যোগ্য, এই যে ওর্থ থাকার কারণে এই যে টু রিড হয় নাই, রিডিং হয়েছে। হোয়াইল সুইমিং, এই যে হোয়াইল থাকার কারণে এরপরে ভার্বটা আইএনজি হয়ে গেছে। হোয়াইল সুইমিং, যখন সাঁতার কাটছিলাম, আই সো এ ক্রোকোডাইল, আমি একটি কুমির, এটা কি কুমির না ক্রোকোডাইল, হ্যাঁ কুমির দেখেছিলাম। আচ্ছা, তারপর দেখো এই যে আই ফিল লাইক, এই যে আই ফিল লাইক গোয়িং, এই যে লাইক থাকার কারণে লাইক ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে সেই ভার্বটা আইএনজি হবে। আই ফিল লাইক গোয়িং টু দ্য বিচ, আমি এখন বিচে যেতে ইচ্ছা পোষণ করছি। ওকে, আবার মাইন্ড থাকলে এই যে উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি, টেকিং আ কাপ অফ টি, এই যে উড ইউ মাইন্ড টু টেক হবে না, উড ইউ মাইন্ড টেকিং। তাহলে মাইন্ড ভার্বের পর যদি কোন একটা ভার্ব আসে সেটা আইএনজি হবে। এই যে ওর্থ, মাইন্ড, ফিল, লাইক, বিয়ার, হোয়াইল, এই সকল ওয়ার্ড থাকলে কোন একটা ভার্বের পর সে ভার্বটা আইএনজি যুক্ত হয়ে যাবে। এবার আসো দেখো with a view to, with an eye to, look forward to, be accustomed to, be used to, এই ওয়ার্ডগুলোর শেষে টু আছে। টু থাকলে কিন্তু সাধারণত ভার্বের বেস ফর্ম হয়। ওর্থ মানে কি? ওর্থ মানে যোগ্য, যোগ্য। ক্যাপেবল, সক্ষম, যোগ্য। হি ইজ ওর্থ রিডিং, ঠিক আছে? ওকে, উইথ আ ভিউ টু, তাহলে টু, এই যে টু থাকার কারণে এরপর ভার্বটা কিন্তু আইএনজি হওয়ার কথা, কিন্তু না। দেখো উইথ আ ভিউ টু এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটার পরে জিরান হবে। দেখো আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ, এই যে লুক ফরওয়ার্ড টু, টু আছে তারপরে সি হয় না, সিইং হয়েছে, এগুলো তোমরা জানো। উইথ আ ভিউ টু, উইথ অ্যান আই টু, এগুলোর অর্থ উদ্দেশ্যে। উইথ আ ভিউ টু অর্থ হলো উদ্দেশ্যে, ফর দ্য পারপাস অফ। লুক ফরওয়ার্ড টু মানে অধীর আগ্রহে, ঠিক আছে, উদ্দেশ্য নিয়ে বসে থাকা। তাহলে আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ, আমি তোমাকে দেখার অধীর আগ্রহে বসে আছি। উইথ এ ভিউ টু, এই যে পাসিং হয়েছে, কেন? উইথ এ ভিউ টু আছে। এই যে অ্যাকাস্টম টু, বি অ্যাকাস্টম টু, এই যে অ্যাকাস্টম টুর পরে কোন একটা ভার্ব থাকলে সেটা আইএনজি হবে। অর্থাৎ এই সকল শব্দের শেষে টু থাকলেও এটা বেস ফর্ম হবে না, ভার্বটা এরপরে ভার্বটা জিরান হবে। এগুলো মুখস্থ করতে হবে, ওয়ার্ড গুলো মুখস্থ করে নিবা, ঠিক আছে? তো এখন আমি 6টা স্লাইডে আরো তোমার কিছু রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বললাম। এতটুকু বুঝছো? এগুলো বুঝছো? একটু কমেন্টস করে জানাইও। স্যার উইথ অ্যান আই টু মানে হচ্ছে উদ্দেশ্য, এরকম বোঝায়? মানে কোনটার অর্থ? স্যার উইথ এ ভিউ টু, তার পরেরটা উইথ অ্যান উইথ আ আই ভিউ টু, টু। উইথ অ্যান আই টু, এগুলো অর্থ ফর দ্য পারপাস অফ, উদ্দেশ্যে, ঠিক আছে? জি স্যার। স্যার এর আগের স্লাইডটা একটু দেখান না স্যার, এর আগের স্লাইডটা। বুঝি নাই। এর আগের স্লাইডটা একটু দেখতাম স্যার।
এর আগে স্লাইডে যেতাম। জি স্যার। আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা হ্যাঁ, এর আগে স্লাইডে কি হয়েছে বলো। স্যার এখানে স্যার হোয়াইল আছে না? হ্যাঁ হোয়াইলের পরে স্যার কি ভার্বের সাথে সবসময় এনজি হবে স্যার? হোয়াইল এর পরে যদি কোনো একটা ভার্ব থাকে সেটা আইএনজি হবে। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে তোমরা পার্ট 3 দেখতে পাচ্ছো? না স্যার, স্ক্রিন চেঞ্জ করেন না স্লাইডটা। ও স্লাইড তো তোমরা দেখতে পাচ্ছ না, চেঞ্জ হয় না, নিউ স্লাইড দিচ্ছি। আচ্ছা ওকে, আমি নিউ স্লাইড দিচ্ছি। জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে, এখন আমরা উড রাদার নিয়ে একটু কথা বলবো। উড রাদার আর কি, এটা খুব গুরুত্বপূর্ণ। একটু ডিফিকাল্টও আছে, সামান্য ডিফিকাল্টও আছে, আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু মনোযোগ দিও। উড রাদার মূলত একটা, এই উড রাদারটা মূলত একটা মডাল ভার্ব। সো আমরা জানি মডাল ভার্বের যে কোনো মডালের পর ভার্বের বেস ফর্ম হয়। এই যে আই উড রাদার স্টে হিয়ার টুনাইট, আমি বরং আজকে এখানে থাকলেই ভালো হয়। আই উড রাদার স্টে অর্থ হলো আমি বরং আজকে এখানে থাকলেই ভালো হয়। এই যে স্টে হয়েছে ভার্বের বেস ফর্ম, কারণ উড রাদার একটা মডাল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম হবে, এক নাম্বার রুল। যদি আবার উড রাদার হ্যাভ থাকে, এই যে উড রাদার হ্যাভ থাকে, উড রাদার হ্যাভ, তাহলে এরপরে ভার্বটা এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বি3 হয়ে যাবে। যদি উড রাদার হ্যাভ থাকে, আই উড রাদার হ্যাভ স্টেড হিয়ার লাস্ট নাইট, আমার বরং গত রাত এখানে থাকলেই ভালো হইতো, আমার বরং গত রাত এখানে থাকলেই ভালো হইতো। তাহলে এটা হলো প্রেজেন্ট আর এটা হলো তার পাস্ট, এই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট আর এটা হলো তার পাস্ট টেন্স। তাহলে আই উড রাদার হ্যাভ স্টেড, তাহলে উড রাদার থাকলে এরপরে বেস ফর্ম হবে, এটা আমরা জানি মডালের পর বেস ফর্মই হয়। আর উড রাদার হ্যাভ থাকলে এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে যাবে। এই যে আই উড রাদার হ্যাভ স্টেড হিয়ার লাস্ট নাইট, গত রাত আমার এখানে থাকা বরং থাকলে ভালো হইতো, এটাই বুঝা যাচ্ছে। এবার আসো, এখানে উড রাদারের পরে একটা ভার্ব ছিল, এই যে স্টে স্টেড একটা ভার্ব, আবার উড রাদার দিয়ে দুইটা ভার্বকেও যুক্ত করা যায়। এই যে আই উড রাদার, উড রাদার একটা মডাল ভার্ব, আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, এই যে বেস ফর্ম হয়েছে, যদি আরো একটা ভার্ব থাকে সেটাও বেস ফর্ম হবে। এই যে আই উড রাদার স্টার্ভ দেন বেগ, আমি বরং না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না। দেখো এখানে এই যে উড রাদার দুইটা ভার্বকে যুক্ত করেছে, তাহলে উড রাদার দুইটা ভার্বকে যুক্ত করার জন্য মাঝখানে কিন্তু একটা THAN দেন নিয়ে আসছে, কেমন? তাহলে দুইটাই কিন্তু বেস ফর্ম হয়েছে, কারণ এখানে ওয়ার্ডটা হলো উড রাদার একটা মডাল ভার্ব, সো মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম হবে, যদি আরো একটা ভার্ব থাকে সেটাও বেস ফর্ম হবে, এবং এই দুইটা ভার্বকে যুক্ত করবে দেন দ্বারা। ওকে, তাহলে এখানে দুইটা বিষয় পেলাম, উড রাদারের পরে বেস ফর্ম হবে, যদি দুইটা ভার্ব থাকে দুইটাই বেস ফর্ম হবে, মাঝখানে একটা দেন বসবে, উড রাদারের সাথে দেন হয়, সোর সাথে যেমন দ্যাট হয়, টুর সাথে যেমন টু হয়, নট অনলি থাকলে যেমন বাট অলসো হয়, নো সুনার থাকলে যেমন দেন হয়, তেমনি হচ্ছে তোমার উড রাদার থাকলে মাঝখানে দেন হবে। ওকে, তাহলে এখানে আমরা দুইটা বিষয় পেলাম, দেনটা কি কনজাংশন এখানে? হ্যাঁ, এখানে কনজাংশন হিসেবে ইউজ হয়েছে। ওকে, এখন নেক্সট স্লাইডে আমরা একটু যাই। তাহলে এখানে আমরা দুইটা জিনিস পেলাম, উড রাদারের পরে বেস ফর্ম হয়, আর উড রাদার হ্যাভ থাকলে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে যাবে। উড রাদারের পরে দুইটা ভার্বও বসতে পারে, তখন দুইটা ভার্বকে যুক্ত করবে দেন দ্বারা। এটা হলো প্রাথমিক কথা। এবার আসো, যদি উড রাদার দ্যাট থাকে, এই যে দ্যাট, উড রাদার দ্যাট থাকে এরকম, তাহলে উড রাদার দ্যাট থাকলে এরপরে দুইটা ক্লজ হয়, দুইটা ক্লজ হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, না হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। কথা খুব ভালো করে শুনো, হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, না হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যদি উড রাদার দ্যাট থাকে, উড রাদার দ্যাট, এটা একটু বুঝাই আমি তোমাদেরকে। দেখো, যদি উড রাদার দ্যাট এর পরে কোনো লাস্ট ডে, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে এরকম অতীত সংখ্যাবাচক শব্দ থাকে, অতীত নির্দেশক কোনো শব্দ থাকে, আমি আবারও বলছি, উড রাদার দ্যাট এর পরে
যদি কোনো ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, এনশিয়েন্ট এজ, এইভাবে অতীতকালের সময় নির্দেশ করে এরকম কোনো যদি শব্দ থাকে তাহলে সেটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স। এই যে এখানে লাস্ট ডে আছে বলে এটা অর্থ হলো পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, ওকে। I would rather that you had done the work last day, এখানে লাস্ট ডে আছে বলে এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে would rather that এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে তখনই যদি কোনো অতীত নির্দেশক শব্দ থাকে, অতীত নির্দেশক শব্দ থাকে, কেমন? আর সেটা ছাড়া অন্য সকল ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে মূল কথা হলো would rather that এর পরে দুটো টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। যদি অতীত নির্দেশক শব্দ থাকে, অতীতকালকে নির্দেশ করে এই শব্দ থাকে, ভবিষ্যৎ এবং বর্তমান নির্দেশ করে কোনো শব্দ থাকবে না, থাকবে শুধু অতীত নির্দেশক শব্দ। যদি অতীতকালকে নির্দেশ করে এরকম কোনো শব্দ থাকে সেটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স, সেটা ছাড়া অন্য সকল ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা হলো would rather that এর নিয়ম। ওকে, দোজ কি অতীত নির্দেশক শব্দ স্যার? না, দোজ কোনো অতীত নির্দেশক শব্দ না, দূরবর্তী নির্দেশক শব্দ হলো দোজ। ওকে, দেন ব্যাগের পর যদি অন্য আরেকটি ভার্ব থাকে তাহলে কি আবার দেন এর পরে ভার্ব বসবে? না, এটা নিয়মে হচ্ছে would rather দেন দিয়ে দুইটা ভার্বকে যুক্ত করা যায়, এরপর দুইটা ভার্বকে যুক্ত করার ইংলিশ গ্রামারে কোনো নিয়ম নেই। আচ্ছা, এবার এই would rather এই দুইটা জিনিসের অর্থটা কি দেখো। I would rather that, আমি বরং মনে করি যে you did the work today, তোমার কাজটি আজকে করলেই ভালো হয়। আমি আবার I would rather that, আমি বরং মনে করি যে you had done the work last day, তোমার বরং কাজটি গতকাল করলে ভালো হইতো। এরকমই অর্থ হবে। এখানে হচ্ছে তুমি অন্যজনকে পরামর্শ দিচ্ছ তার জন্য কোনটা করলে ভালো হয়, আর এখানে হলো তুমি নিজের জন্য, আমি বরং আজকে এখানে থাকলে ভালো হয়, কাজটা তুমি নিজে করবা। আর এখানে হলো তুমি অন্যকে কিছু করতে বলতেছো বা অন্যকে পরামর্শ দিচ্ছ, তখন would rather that চলে আসে। এটা হলো would rather that এর নিয়ম। তারপর prefer to, এই যে prefer, এটা খুব গুরুত্বপূর্ণ, কথাটা খুব ভালো করে শুনো। শুধু প্রেফার ভার্বটা কিন্তু মডাল ভার্ব না, আমি আবারও বলছি, কথা খুব ভালো করে শুনো। শুধু প্রেফার শব্দটা কোনো মডাল ভার্ব না, প্রেফারের সাথে টু থাকতে হবে, তখনই সেটা মডাল ভার্ব। যেমন ইউজ টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো প্রত্যেকটার পরে যেমন টু থেকে মডাল ভার্ব, শুধু এমটা কোনো মডাল ভার্ব না, শুধু ইজ কোনো মডাল ভার্ব না, ইজ টু মডাল ভার্ব, তেমনি প্রেফার টুটা হলো মডাল ভার্ব, তার সাথে টু থাকতে হবে। তাহলে যে কোনো মডালের পরে ভার্বের বেস ফর্ম হয়। দেখো তাহলে এই যে প্রেফার টু, এটা একটা মডাল ভার্ব, আমরা জানি যে কোনো মডালের পর ভার্বের এক নাম্বার ফর্ম হয়, এইজন্য এখানে ডু হয়েছে ভার্বের বেস ফর্ম। মনে করিও না যে এখানে টুর কারণে ভার্বের এক নাম্বার ফর্ম হয়েছে, এটা টু না, মূলত ভার্বটা হচ্ছে প্রেফার টু, এটা একটা মডাল ভার্ব। এখানে যদি তুমি ক্যান বসাও তাহলে তো তুমি ডু বলতা, ঠিক না? এখানে যদি শুড বসাতা তাহলে তুমি ডু বসাতা। তাহলে এখানে মূল বিষয়টা হলো প্রেফার টুর কারণে ভার্বের এক নাম্বার, এটা ইনফিনিটিভ না, এটা প্রেফার টু একটা মডাল ভার্ব, এই যে কোনো মডালের পর ভার্বের বেস ফর্ম হয়। তাহলে প্রেফার টু, আই প্রেফার ডু ইট, আমি এটি করতে অধিকতর পছন্দ করি, এখানে ডুটা বেস ফর্ম, এটা প্রেফার টু মডাল ভার্বের পরে বসছে। ওকে, যে কোনো মডালের পর ভার্বের বেস ফর্ম হয়। তাহলে শুধু প্রেফার হচ্ছে নরমাল ভার্ব, প্রেফার টুটাই মডাল ভার্ব হবে। ওকে, এবার আসো, যদি এই প্রেফার টু দ্বারা দুটো ভার্বকে যুক্ত করা যায়, দেখো আই প্রেফার টু ওয়াক দেন সুইম, আমি সাঁতার কাটার চেয়ে হাঁটা বেশি পছন্দ করি, অধিকতর পছন্দ করি। তাই দেখো এই যে প্রেফার টু, এটা একটা মডাল ভার্ব, এই মডাল ভার্বের পর আমরা জানি বেস ফর্ম হয়, যদি আরো একটা ভার্ব থাকে সেটাও বেস ফর্ম হবে, এবং এই দুটো ভার্বকে যুক্ত করবে দেন দ্বারা, এই দুটো ভার্বকে যুক্ত করবে দেন দ্বারা। প্রেফার টু থাকলে তার সাথে দুটো ভার্বকে যুক্ত করার জন্য দেন হবে, THAN, দেন। ওকে, আই প্রেফার টু ওয়াক দেন সুইম, এটা গেল। এবার দেখো এই দুইটাতে ছিল প্রেফার টু মডাল ভার্ব, কিন্তু এখন প্রেফার টু না, শুধু প্রেফার। দেখো শুধু প্রেফার, তাহলে শুধু প্রেফার তো কোনো মডাল ভার্ব না, এজন্য শুধু প্রেফারের পর ভার্বটা আইএনজি হয়। এই যে আই প্রেফার ওয়াকিং, যদি আরো একটা ভার্ব থাকে সেটাও আইএনজি হবে। আই প্রেফার ওয়াকিং টু রানিং, আমি দৌড়ানোর চেয়ে হাঁটা বেশি পছন্দ করি। তাহলে এই দুইটা ভার্বকে যুক্ত করবে আবার শুধু প্রেফার টু দ্বারা। দেখো তাহলে শুধু প্রেফার থাকলে দুইটা আইএনজি যুক্ত ভার্বকে যুক্ত করার জন্য টু হবে। ওকে, শুধু প্রেফার থাকলে দুইটা ভার্বকে যুক্ত করার জন্য
আইএনজি যুক্ত, এই যে শুধু প্রেফার থাকলে ওয়াকিং এবং রানিং এই দুটো ভার্বকে যুক্ত করার জন্য প্রেফারের সাথে টু হবে। কিন্তু যদি প্রেফার টু থাকে তাহলে এরপরে ভার্বটা বেস ফর্ম হয়। তো এই দুটো বেস ফর্মকে যুক্ত করার জন্য কিন্তু প্রেফার টুর সাথে দেন হবে। ওকে, আবার এখানে প্রেফার ওয়াকিং, এখানে তুমি দেন দিতে পারবে না। এই যে টুর জায়গায় এখানে তুমি দেন দিলে ভুল হবে, এখানে তুমি দেন দিতে পারবে না। প্রেফারের সাথে কানেক্টিং ওয়ার্ড হিসেবে টু হবে, দেন হবে না, কারণ এখানে শুধু প্রেফার। তাহলে শুধু প্রেফার দ্বারা দুটা আইএনজি যুক্ত ভার্বকে যুক্ত করার জন্য মাঝখানে টু বসে, আর দুটা নাউনকে যুক্ত করা যায়। দেখো, আই প্রেফার টি টু কফি, আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি, অধিকতর পছন্দ করি। আই প্রেফার টি টু কফি। ওকে, আবার এই যে টি কে টিং করে দিয়েন না, এটা কিন্তু নাউন, এটা ভার্ব না। এটাকে যেমন ওয়াক কে ওয়াকিং করে দিচ্ছেন, রান কে রানিং করে দিচ্ছেন, তেমনি টি কে টিং, কফি কে কফিং করে দিয়েন না। মানে এটা দুইটা নাউনকে যুক্ত করতে পারে, আর এগুলো হলো ভার্বকে যুক্ত করেছে। তাহলে শুধু প্রেফার, যদি প্রেফার টু থাকে এটাই মডাল ভার্ব, আর যে কোনো মডালের পর ভার্বের বেস ফর্ম হবে। আর প্রেফার টুটা যদি দুইটা ভার্বকে যুক্ত করতে পারে তখন দুইটাই বেস ফর্ম হবে, মাঝখানে দেন বসবে। আর যদি শুধু প্রেফার থাকে তাহলে দুইটা ভার্বই আইএনজি হবে, মাঝখানে টু বসবে। আবার নাউন দিয়েও দুইটা প্রেফার টু দিয়ে দুইটা নাউনকে যুক্ত করা যায়। এটা হচ্ছে প্রেফারের নিয়ম। তো তোমরা উড রাদার এবং প্রেফারটা কি বুঝছো? স্যার লাস্টের যে আই প্রেফার টি টু কফি, এটা যখন হবে তখন আমরা আইএনজি দিব না, আর যখন ভার্ব হবে তখন আমরা আইএনজি দিব, তাই তো স্যার? স্বাভাবিক। নাউন, এটা তো টি শব্দটা তো নাউন, ঠিক না? তুমি এটার সাথে কেন আইএনজি যুক্ত করবা? আই প্রেফার রহিম টু করিম, আমি করিমের চেয়ে রহিমকে পছন্দ করি। তাহলে রহিমিং করিমিং করে দিবা নাকি? বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি একটা নিউ স্লাইড দিচ্ছি। আচ্ছা, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং হলো একটু একটু সামান্য ডিফিকাল্টও আছে, বুঝতে হবে আর কি। ঠিক আছে, আমি নিউ শেয়ার দিচ্ছি। দেখা যায়? স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। ওইটাই রইছে। হ্যাঁ, দেখা যায় না? না না স্যার, আগের স্লাইডে রইছে পার্ট 3। ও, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে মডাল পারফেক্টিভ। মডাল পারফেক্টিভ মানে মডাল পারফেক্টিভ আর কি। মডাল পারফেক্টিভ মানে হচ্ছে এই যে উডের পরে উড, কুড, শুড, মাইট এগুলোর পরে একটা হ্যাভ থাকবে এবং হ্যাভের পরে বি3 হবে। এটার নামই হলো মডাল পারফেক্টিভ। অর্থাৎ উড হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম, কুড হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম, শুড হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম এবং মাস্ট হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম, এগুলোকে বলা হয় মডাল পারফেক্টিভ। দুলাল মধু, আমি তোমার প্রশ্নগুলো আনসার দিব। এই প্রশ্নগুলো আনসার তুমি পেয়ে যাবে একটু পরে। ঠিক আছে, তুমি যে দুটো প্রশ্ন করেছো, গোল্ড ইজ ইউজ টু মেক অর মেকিং অর্নামেন্টস, এই যে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো তোমাকে, আমি নিজে বলবো। ঠিক আছে, এগুলো আসবে। তুমি যে প্রশ্ন দুটো করেছো এগুলো নিয়ে একটা স্লাইড আছে, একটু পরে একটু ওয়েট করো, তুমি নেক্সট লেকচারে আসবে, নেক্সট স্লাইডে আসবে। এগুলো তুমি তোমার নিজের প্রশ্নের আনসার পেয়ে যাবা। ওকে, ওয়েট করো। এবার আসো, দেখো এই যে আই উড হ্যাভ কমপ্লিটেড মাই স্টাডি ইফ আই হ্যাডন্ট ফেসড ফিনান্সিয়াল ক্রাইসিস। আবার দেখো আই কুড হ্যাভ পাসড ইন দ্য এক্সাম। দেখো প্রত্যেকটা পরে ভার্বের 3 নাম্বার ফর্ম আছে। দেখো প্রত্যেকটা পরে ভার্বের 3 নাম্বার ফর্ম আছে, উড হ্যাভ কমপ্লিটেড, কুড হ্যাভ কমপ্লিটেড। তাহলে এখন প্রশ্ন হলো দুইটা সেন্টেন্সের কথাটা একটু খেয়াল করো। দেখো
I would have completed my study, আমি আমার স্টাডি কমপ্লিট করতে পারতাম if I had not faced financial crisis, যদি আমি অর্থনৈতিক সংকটের সম্মুখীন না হতাম। I could have passed the exam, in the exam আমি পরীক্ষার পাস করতে পারতাম if I had studied seriously, যদি আমি কঠোর পড়াশোনা করতাম। ওই কথাটা খুব ভালো করে শুনুন, দুইটা অর্থ কিন্তু এমন কাজ, could have বাড়বে 3 নাম্বার ফর্ম, would have বাড়বে 3 নাম্বার ফর্ম, এগুলো অলওয়েজ অতীতকালের অর্থ দেয়। এমন কাজের কথা যে কাজটা আগে করার কথা ছিল, করা হয় নাই কিংবা করা হয়ে গেছে, এক্ষেত্রে আপনার would have, could have, should have, must have বাড়বে 3 নাম্বার ফর্মটা বসে। এখন আমার প্রশ্ন হলো, দেখো এখানে would have কেন বসাইছি আর এখানে could have কেন বসাইছি? would have এবং could have এর মধ্যে পার্থক্যটা কি এটা একটু বুঝতে হবে। এই জন্য এটা দেখো, কুড মানে পারা, ক্যান শব্দ থেকে কুডটা আসছে, কুড মানে পারা, পারা মানে যেটা তোমার এবিলিটির মধ্যে আছে, তোমার সামর্থ্যের মধ্যে আছে, সেটা হলো ক্যান অথবা কুড। আর যেটা তোমার নিয়ন্ত্রণের বাহিরে, সামর্থ্যের বাহিরে, এটা হলো উড। যেমন দেখো, আই উড হ্যাভ কমপ্লিটেড মাই স্টাডি, আমি আমার স্টাডি কমপ্লিট করতে পারতাম ইফ আই হ্যাড নট ফেসড ফিনান্সিয়াল ক্রাইসিস, আমি যদি অর্থনৈতিক সংকটের সম্মুখীন না হতাম। তাহলে দেখেন, অর্থনৈতিকভাবে আমার যে টাকা পয়সা নেই, এটা কিন্তু আমার কোনো নিয়ন্ত্রণে নেই। এই কাজটা আমি আমার স্টাডি কমপ্লিট করতে না পারার কাজটা কিন্তু আমার নিয়ন্ত্রণে নেই, ইজ আউট অফ মাই অ্যাবিলিটি, এটা আমার সামর্থ্যের বাইরে, এটা আমার কন্ট্রোলের বাইরে, এই জন্য এখানে উড হ্যাভ হয়েছে, উড হ্যাভ। আবার দেখো, আই কুড হ্যাভ পাস ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাস করতে পারতাম ইফ আই হ্যাড স্টাডিড সিরিয়াসলি, যদি আমি কঠোরভাবে পড়াশোনা করতাম। কিন্তু সে কঠোরভাবে পড়াশোনা করে নাই, এই জন্য সে পরীক্ষায় পাস করে নাই। কিন্তু দেখো, এই যে পরীক্ষায় কঠোরভাবে পড়াশোনা করে পাস করার সামর্থ্য কিন্তু তার নিজের আছে, সে চাইলে ইচ্ছা করলে সে ভালো পড়াশোনা করতে পারতো এবং পরীক্ষায় পাস করতে পারতো। এটা ইজ আন্ডার অফ হিজ অ্যাবিলিটি, এটা তার নিয়ন্ত্রণের মধ্যে, এটা তার সামর্থ্যের মধ্যে, এটা তার অ্যাবিলিটির মধ্যে। যখন সামর্থ্যের মধ্যে থাকবে, এবিলিটির মধ্যে থাকবে, তখন হবে ক্যান অথবা কুড, ক্যান কুড হ্যাভ। আর যদি নিয়ন্ত্রণের বাহিরে হয় তখন হবে উড হ্যাভ। যেমন দেখো, খেয়াল করো, আমি একটা এক্সাম্পল দিই। ধরো তোমার একজন ম্যাডাম তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, বলছে তুমি আগামীকাল 9টায় অ্যাসাইনমেন্টটা জমা দিবে আমাকে। তো তুমি বাসায় গিয়েছো, বাসায় যাওয়ার পর দেখতেছো তোমার ল্যাপটপটা অন হচ্ছে না, বা সারাদিন বিদ্যুৎ নাই, বাসায় বিদ্যুৎ আসে না, তুমি ল্যাপটপ অন করতে পারো না, কিংবা ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে। এরপর দিন তুমি ক্লাসে আসছো, আসার পর ম্যাডাম তোমার থেকে জিজ্ঞেস করছে, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর অ্যাসাইনমেন্ট, তুমি কি তোমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছো? তখন তুমি বললা কি জানো? তুমি বললা, আই কুডন্ট হ্যাভ কমপ্লিটেড মাই অ্যাসাইনমেন্ট, আমি আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারি নাই। তুমি কিন্তু কুড হ্যাভ শব্দটা ইউজ করেছো। যদি তুমি কুড হ্যাভ ইউজ করো, তাহলে ম্যাডাম বুঝে নেবে কি জানো? ম্যাডাম বুঝে নিবে তোমার ইচ্ছা ছিল না, তুমি ফাঁকিবাজি করে, তোমার সামর্থ্য ছিল কিন্তু তুমি ইচ্ছে করে ফাঁকিবাজি করে তুমি অ্যাসাইনমেন্টটা করো না, এজন্য ইউ উইল বি পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু এই যে বিদ্যুৎ নাই, ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, তুমি ল্যাপটপ অন করতে পারো নাই, এই যে টেকনিক্যাল প্রবলেম গুলো, এগুলো কি তোমার নিয়ন্ত্রণের মধ্যে আছে? ইটস আউট অফ ইউর কন্ট্রোল। তাহলে তোমার বলা উচিত ছিল ম্যাডামকে, আই উডন্ট হ্যাভ কমপ্লিটেড মাই অ্যাসাইনমেন্ট, আমি আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারি নাই। তখন ম্যাডাম বুঝে নিত আসলে তার করার ইচ্ছে ছিল এবং সে করতেও চেয়েছে, কিন্তু তার কোন একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে সে করতে পারে নাই, এমন একটা কাজের কারণে সে করতে পারে না যেটা তার নিয়ন্ত্রণে নেই। তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে না। ওকে, তাহলে মূল বিষয়টা হলো, যে কাজটা তোমার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, কন্ট্রোলের মধ্যে থাকবে, সামর্থ্যের মধ্যে থাকবে, সেখানে হবে কুড হ্যাভ। আর যেটা তোমার নিয়ন্ত্রণের বাইরে, আউট অফ ইউর কন্ট্রোল, আউট অফ ইউর অ্যাবিলিটি, আউট অফ ইউর আন্ডার বিয়ন্ড অফ ইউর অ্যাবিলিটি, তখন সেটা হবে উড হ্যাভ। এটাই হবে কুড হ্যাভ এবং উড হ্যাভ এর মধ্যে পার্থক্য, এটাই। তাহলে যে কাজটা তোমার নিয়মের মধ্যে পড়বে না, নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না, সেখানে উড হ্যাভ বসাবা। আর যেটা তোমার সামর্থ্যের মধ্যে থাকবে, নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, যেটা তোমার অ্যাবিলিটির মধ্যে থাকবে, সেটাই হবে কুড হ্যাভ। এবার আসো, শুড হ্যাভ বাড়বে 3 নাম্বার ফর্ম এবং মাস্ট হ্যাভ বাড়বে 3 নাম্বার ফর্ম। দেখো,
এগুলো কখন হবে দেখো, এই সবগুলো অতীতের কাজ, অতীতকালের অর্থ দিবে। দেখো, হি ফেলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করেছিল। হি শুড হ্যাভ স্টাডিড হার্ড লাস্ট নাইট, গত রাত তার কঠোর পড়াশোনা করা উচিত ছিল। খেয়াল করো, একটা হলো উচিত আর একটা হলো উচিত ছিল, পার্থক্য আছে। যদি বলি আমার কাজটি করা উচিত, আই শুড ডু দা ওয়ার্ক। যদি বলি আমার কাজটি করা উচিত ছিল কিন্তু আমি করি নাই, তাহলে আই শুড হ্যাভ ডান ইট। আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। তাহলে বাংলা বাক্যে যদি উচিত ছিল বুঝায় এমন একটা কাজ যেটা করা উচিত ছিল তুমি করো নাই, সেটাই হবে তোমার এই যে শুড হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম। শুড হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম। এই যে আই শুড হ্যাভ স্টাডিড, দেখো সে গত, হি ফেল, সে ফেল করেছে ইন দ্য এক্সাম, পরীক্ষায় সে ফেল করেছে, তার মানে কি তার কঠোর পড়াশোনা করা উচিত ছিল। ধরো তুমি কোথাও যাচ্ছ, যাওয়ার সময় তুমি তোমার মোবাইল ফোনটা হারাই ফেলছো। হারানোর পর তুমি তোমার বাড়িতে গিয়েছো, তখন তোমার আম্মু তোমার থেকে জিজ্ঞেস করছে হোয়ার ইজ ইওর মোবাইল ফোন, তোমার মোবাইল ফোনটি কোথায়? তখন তুমি বললা আই হ্যাভ লস্ট মাই মোবাইল ফোন, আমি আমার মোবাইল ফোন হারিয়ে ফেলেছি, আমি আমার মোবাইল ফোন হারিয়ে ফেলেছি। তখন তুমি বললা আমি আমার মোবাইল ফোন হারিয়ে ফেলেছি। তখন তোমার আম্মু তোমাকে বলবে ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, তোমার আরেকটু সচেতন হওয়া উচিত ছিল। তাহলে একটা হলো উচিত আর একটা হলো উচিত ছিল। যখন উচিত ছিল বুঝাবে তখন শুড হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। এই যে আই শুড হ্যাভ ডান ইট, আমার এটি করা উচিত ছিল। আই শুড হ্যাভ গন দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ বট সাম গুডস, আমার কিছু পণ্য কিনা উচিত ছিল। যদি বাংলা বাক্যের শেষে উচিত ছিল বুঝায় তখন হবে তোমার শুড হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম। এবার আসো মাস্ট হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম। এই যে মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম। সো মাস্ট হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্মটা তখনই হয় যেখানে কোনো লজিক থাকে। মাস্ট ইজ এ ভেরি পাওয়ারফুল ওয়ার্ড, ইজ এ অব্লিগেটরি ওয়ার্ড। আমি যদি বলি ইউ ক্যান ডু ইট, ইউ মে ডু ইট, তুমি এটি করতে পারো নাও পারো, মে শব্দটার দ্বারা ফ্লেক্সিবিলিটি বোঝায়, অর্থাৎ নমনীয়তা আছে সেখানে। ইয়েস আর নো, তোমার ইচ্ছে হলে তুমি করবা, তোমার ইচ্ছে হলে তুমি করবা না, সেটা হচ্ছে তোমার মে, মাইট। কিন্তু যদি বলি ইউ মাস্ট ডু ইট, তুমি এটি অবশ্যই করবা, দ্যাট মিন্স ইউ আর অবলাইজড টু ডু দ্যাট, তুমি সেটা করতে বাধ্য, সেখানে কোনো চয়েস থাকে না। এখন একটা সেন্টেন্স দেখো, দ্য গ্রাস ইজ ওয়েট, ঘাসগুলো ভেজা। ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, গত রাত অবশ্যই বৃষ্টি হয়েছে। এই শুনতে সমুদ্রে জ্বালা দেন, এই সাউন্ড হচ্ছে, এই মিউট করো তুমি। হ্যাঁ, তাহলে ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, গত রাত অবশ্যই বৃষ্টি হয়েছে। এখন ধরো তুমি রাতের বেলা ঘুমাইছো, ঘুমানোর পর তুমি সকালবেলা উঠে দেখতেছো, রাস্তাঘাট সব ভেজা। এই রাস্তাঘাট ভেজা দেখে তুমি বলতেছো ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, গত রাত অবশ্যই বৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হলো তুমি কি বৃষ্টি সরাসরি হতে দেখছো? দেখো নাই, তুমি তো ঘুমছিলা। তুমি সিম্বল দেখে, তুমি প্রুফ দেখে, প্রমাণ দেখে, তুমি কিছু নিদর্শন দেখে বলতেছো ঘাস ভেজা, রোড ঘাট ভেজা, এটা দেখে তুমি বলতেছো গত রাত অবশ্যই বৃষ্টি হয়েছে। কেন? এটা তো অন্য কেউ পানি দিয়েও ভিজাই দিতে পারে। তাহলে তুমি এখানে ইট মাইট হ্যাভ রেইনড লাস্ট নাইট, গত রাত হয়তো বৃষ্টি হয়েছে, এই কথা না বলে তুমি কেন বলছো কনফিডেন্টলি ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, গত রাত অবশ্যই বৃষ্টি হয়েছে? এই কথাটা তুমি কেন বলছো? দেখো, এটাই হচ্ছে লজিক। তোমার কাছে একটা লজিক আছে, লজিকটা হচ্ছে এই যে দ্য গ্রাস ইজ ওয়েট, ঘাসগুলো ভেজা, এটাই হচ্ছে তোমার লজিক। এই লজিকটা আছে বলেই তুমি কনফিডেন্টলি বলতে পারছো ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, গত রাত তোমার অবশ্যই বৃষ্টি হয়েছে। আমি আরেকটা এক্সাম্পল দেই, দেন সহজ হয়ে যাবে। তোমার ধরো দুইটা বন্ধু তোমার এই বিল্ডিং এ থাকে, আরেকজন বন্ধু ওই বিল্ডিং এর মধ্যে থাকে। তুমি রাতের বেলা রাত 11টার দিকে তুমি তার রুমের দিকে তাকাইছো, দেখতেছো তার রুমের লাইটটা অফ।
সেটা দেখে তুমি বলতেছো সিন্স দ্য লাইট অফ দ্যাট রুম ইজ অফ, যেহেতু ওই রুমের লাইটটা অফ, মাই ফ্রেন্ডস মাস্ট হ্যাভ স্লেপ্ট, আমার বন্ধুরা অবশ্যই ঘুমিয়ে পড়েছে। এখন তুমি কি গিয়া দেখছো সে ঘুমাইছে কিনা? তোমার তো বলা উচিত ছিল দে মাইট হ্যাভ স্লেপ্ট, তারা হয়তো ঘুমিয়ে পড়েছে। তুমি সেটা না বলে বলছো দে মাস্ট হ্যাভ স্লেপ্ট, তারা অবশ্যই ঘুমিয়ে পড়েছে। এখন প্রশ্ন হলো তুমি এত কনফিডেন্টলি কিভাবে কথাটা বলো? সে তো লাইট অফ করে ফেসবুকও ইউজ করতে পারে। তাহলে এত কনফিডেন্টলি বলার কারণ হলো তুমি দেখেছো রাত 11টায় তার রুমের লাইটটা অফ। তাহলে রাত 11টা-12টার দিকে কারো রুমের লাইট যদি অফ থাকে, সাধারণত আমরা ধরে নিই সেই রুমের মানুষগুলো ঘুমিয়ে পড়েছে। এটাই লজিক। এই লজিকটা আছে বলেই তুমি কনফিডেন্টলি বলতে পারছো মাই ফ্রেন্ডস মাস্ট হ্যাভ স্লেপ্ট, আমার বন্ধুরা অবশ্যই ঘুমিয়ে পড়েছে। এটা তুমি এই জন্যই বলতে পেরেছো। তাহলে whenever you have a logic, whenever you have a proof, whenever you have a symbol to identify, যখন তোমার কাছে কোনো নিদর্শন থাকবে, লজিক থাকবে, কোনো যুক্তি থাকবে, কোনো প্রুফ থাকবে, প্রমাণ থাকবে, তাহলে তুমি অবশ্যই মাস্ট হ্যাভ শব্দটা ব্যবহার করতে পারবা। এটাই হচ্ছে মাস্ট হ্যাভ এর বিষয়। হ্যাঁ, মারিয়া একজন বলছে, দুলাল মধু বলতেছে মারিয়া অলওয়েজ গেটস দ্য হাইয়েস্ট মার্ক, মারিয়া অলওয়েজ সবসময় হাইয়েস্ট মার্ক পায় ইন দ্য এক্সামে। শি মাস্ট স্টাডি ভেরি হার্ড, অবশ্যই সে কঠোর পড়াশোনা করে। এই যে একটা লজিক আছে, কারণ যেহেতু সে পরীক্ষায় হাইয়েস্ট মার্ক পেয়েছে তার মানে অবশ্যই সে কঠোর পড়াশোনা করে। এই যে লজিকটা আছে বলে তুমি এখানে মাস্ট শব্দটা ব্যবহার করতে পেরেছো। এটাই মূল কথা। তো এই যে তোমাদের এতক্ষণ ধরে আমি উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাস্ট হ্যাভ এর যেই তিনটা ব্যবহার আমি পড়ালাম, তোমরা কি বুঝছো কিনা, রিয়েল লাইফটাকে বুঝছো কিনা একটু আমাকে কমেন্টস করে জানো। স্যার কুড হ্যাভ এবং উড হ্যাভটা একটু আরেকবার বললে ভালো হইতো স্যার। ঠিক আছে, ওকে। আমি আরেকটা নতুন স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু দেখো। তোমরা কি নতুন স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। জি, ঠিক আছে, ওকে। এখন আসো যে রাইট ফর্ম অফ ভার্ব। এখন আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো একটা নিয়ম আছে, সেটা আমরা এখন দেখব। অ্যাজ ইফ এবং অ্যাজ দো। দেখো অ্যাজ ইফ অ্যাজ দো এটা অর্থ হলো, আচ্ছা এটা অর্থটা আমি পরে বলছি। দেখো অ্যাজ ইফ অ্যাজ দো নিয়ে টোটাল দুইটা রুলস রয়েছে। দেখো আমি তিনটা সেন্টেন্স এখানে দিয়েছি। অ্যাজ ইফ এর আগেরটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা পাস্ট টেন্স হয়। অ্যাজ ইফ এর আগেরটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা পাস্ট টেন্স হয়। আচ্ছা খেয়াল করো, হি ওয়াক্স, সে হাঁটে, অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, সে এমন ভাবে হাঁটে যেন সে পাগল। তাহলে এখানে ওয়ার কেন হয়েছে, ওয়াজ কেন হয় নাই? এটা একটা প্রশ্ন। মনে রাখবেন অ্যাজ ইফ অ্যাজ দো উইশ কিছু ভার্ব রয়েছে, যে ভার্ব গুলোর পরে কোন একটা বি ভার্ব বসলে, অর্থাৎ বি ভার্ব মানে হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসলে সাবজেক্ট কি আছে সেটা আমার দেখার দরকার নেই, অলওয়েজ বি ভার্বটা ওয়ার হবে, অলওয়েজ বি ভার্বটা ওয়ার হবে। অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দো
উইশ এই সকল ওয়ার্ডের পর বি ভার্বটা কিয়ামত পর্যন্ত অয়ার হয়। মানে এমও বসবে না, ইজও বসবে না, আরও বসবে না, ওয়াজও বসবে না, অলওয়েজ অয়ার। সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল এটা দেখার দরকার নেই, অলওয়েজ অয়ার, এটা হলো অ্যাজ ইফ। তাহলে দেখো যদি অয়ার, একটা তো বি ভার্ব, যদি অন্য ভার্ব থাকে, এই যে নো থাকে, হি স্পিক সে এমন ভাবে কথা বলে অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, যেন সে সবকিছু জানে। দেখো তাহলে এই যে হি নিউ, তাহলে আমি বলেছি অ্যাজ ইফ এর পরে পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স, এইজন্য হি নো না, হি নিউ। ওকে, হি নিউ, হি নো না, হি নিউ। ওকে, তাহলে দেখো অ্যাজ ইফ অ্যাজ দো এর পর, মূল কথাটা হলো অ্যাজ ইফ অ্যাজ দো এর পর যদি অ্যাজ ইফ অ্যাজ দো এর আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং বি ভার্বটা অলওয়েজ অয়ার হবে। অন্য ভার্ব থাকলে সেটা অলওয়েজ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার দেখো অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এই যে দেখো হি ওয়াকড, হি ওয়াকড, ওকে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। এই যে হি হ্যাড বিন, হি হ্যাড বিন, হি ওয়াক সে এমন ভাবে হেঁটেছিল যেন সে পাগল, হি ওয়াকড as though he had been mad, এই যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে মূল এখানে দুইটা রুলস, একটা হলো as if as though এর আগেরটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। as if as though এর আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। এটা হচ্ছে as if as though নিয়ে নিয়ম, as if as though এর ব্যবহার, এটাই, এই দুইটাই রুলস, শুধু এটা মনে রাখলে হবে। এবার আসো আমরা দেখি উইশ এবং হলো হোপ। খেয়াল করো এই যে উইশ আছে না, উইশ ভার্বটার পরে, এই যে উইশ ভার্বটার পরে অনলি পাস্ট টেন্স হয়, অনলি পাস্ট টেন্স, কেমন? আর হোপের পরে এনি টেন্স, যে কোনো টেন্স হতে পারে। এই উইশ ভার্বের পরে অনলি পাস্ট টেন্স হতে পারবে, আর হোপ ভার্বের পরে অল এনি টেন্স হতে পারে। যেমন দেখো আই উইশ আই ওয়ার এ কিং, এই যে আই উইশ, এই যে আই ওয়ার, এটা কিন্তু পাস্ট টেন্স। আর আমরা বলেছি উইশের পরও অলওয়েজ বি ভার্ব ওয়ার হয়, এমও বসবে না, ইজও বসবে না, আরও বসবে না, ওয়াজও বসবে না, ওয়ার বসবে, অলওয়েজ ওয়ার। আই উইশ ইশ আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি একটি পাখি হতে পারতাম, এ কিং আমি যদি একজন রাজা হতে পারতাম। আই উইশ আই কুড ফ্লাই, ইশ আমি যদি উঠতে পারতাম, আই কুড, এই যে দেখো পাস্ট টেন্স, তুমি দেখতেই পাচ্ছ উইশের পরে অলওয়েজ পাস্ট টেন্স হবে, আর বি ভার্ব থাকলে সেটা অলওয়েজ ওয়ার হবে। আবার দেখো হোপের পরে এনি টেন্স হতে পারে, দেখো আই হোপ দ্যাট ইউ উইল সাকসিড ইন লাইফ, ফিউচার টেন্স। I hope that he was a good human being, past indefinite tense. I hope that he is brilliant, present indefinite tense। দেখো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটাই হয়েছে, অর্থাৎ হোপ ভার্বের পরে যে কোনো টেন্স হতে পারে, আর উইশ ভার্বের পরে অনলি পাস্ট টেন্স হয়। এটা হচ্ছে মূল কথা। কখন as if আর কখন as though বসবে অর্থগত কোনো পার্থক্য নেই। as if as though হলো সেম ওয়ার্ড, তুমি as if দিয়ে অর্থ করতে পারবে, as though দিয়ে অর্থ করতে পারবে, বোথ আর কারেক্ট। এমন ভাবে যেন, বুঝি নাই, as if as though অর্থ না, এমন ভাবে যেন। আমি তো অর্থ বলেছি না, অর্থ তো বলেছি, হ্যাঁ এটাই, আমি তো এতক্ষণ অর্থ করে দিয়েছি না। হি ওয়াক as if he were mad, সে এমন ভাবে হাঁটে যেন সে পাগল, আমি তো অর্থ করে দিয়েছি, সবগুলোর তো অর্থ বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা হলো হুপ এবং উইশের বিষয়। এখন আসো লেস্ট থাকলে, আমরা এটা সবাই জানি, লেস্ট থাকলে তখন শুড হয়, আর হলো তোমার এই যে উড দ্যাট থাকলে বাক্যের শুরুতে কুড হবে। যেমন দেখো রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়াশোনা করো, এই যে লাস্ট শব্দটা আছে, এই জন্য লাস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, যাতে তুমি পরীক্ষায় ফেল না করো, অন্যথায় তুমি পরীক্ষায় ফেল করবা। টেক কেয়ার অফ ইউর ফাদার, তোমার বাবার যত্ন নাও। লাস্ট হি শুড গেট সিক, যাতে সে দুর্বল হয়ে না পড়ে, অসুস্থ হয়ে না পড়ে। তাহলে দেখো লাস্ট থাকলে অক্সিলারি ভার্ব শুড বসবে, দেখো প্রত্যেকটাতে শুড আছে, এখানে কুড বসা যাবে না, উড বসানো যাবে না, লেস থাকলে শুড হয়, এটা তোমরা সবাই জানো। লেস মানে পাশে, এই বইয়ে, মানে তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো এই ভয়ে যে যাতে তুমি পরীক্ষায় ফেল না করো, তুমি তোমার বাবার যত্ন নাও এই ভয়ে যে যাতে তোমার বাবা অসুস্থ হয়ে না পড়ে, এটা পাশে এই ভয়ে যে অর্থ দেয়। আর উড দ্যাট মানে যদি অর্থ দেয়, এই যে উড দ্যাট থাকলে কোন একটা সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব কুড বসবে। দেখো উড দ্যাট যদি হি কুড পাস ইন দ্য এক্সাম,
যদি সে পরীক্ষায় পাশ করতে পারতো, উড দ্যাট আই কুড উইন দ্য প্রাইজ, যদি আমি মানে প্রাইজটি জিততে পারতাম, জয়লাভ করতে পারতাম। এই যে উড দ্যাট মানে যদি, উড দ্যাট শব্দ অর্থ হলো যদি, ইফ, যদি। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ওকে, এটা গেল। এটা গেল। আচ্ছা, তোমরা কি এতটুকু বুঝছো? এই স্লাইডটা বুঝছো? এখানে যেগুলো বুঝাইছে এগুলো বুঝছো কিনা একটু কমেন্টস করো। তোমরা কি নতুন একটা স্ক্রিন দেখতে পাচ্ছ? রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 6। জি স্যার। হ্যাঁ, এই যে ইউজ টুর যে বিষয়টা সেটা এখানে আসছে, ইউজ টুর বিষয়টা এখানে আসছে। ওকে, আমি এটা আলোচনা করব বিস্তারিত। এবার শুনো, এই যে নিড একটা মডাল ভার্ব আছে, নিড। এই মডাল ভার্বের ক্ষেত্রে কি কি হয় দেখো। এই নিড ভার্বের সাবজেক্টটা যদি পারসন হয়, পারসন, এই যে আই একটা পারসন, যদি ব্যক্তি হয় তাহলে এরপরে ইনফিনিটিভ হবে। দেখো, আই নিড টু গো দেয়ার, আমার সেখানে যাওয়া দরকার। হি নিডস টু ভেরিফাই হিজ অ্যাকাউন্টস, তার, এই যে হি এটা পারসন, এই জন্য ইনফিনিটিভ। ঠিক আছে? দে নিড টু লিভ ইমিডিয়েটলি, এই যে ইনফিনিটিভ। দেখো এখানে প্রত্যেকটা সাবজেক্ট হলো ব্যক্তি। সাবজেক্ট যদি ব্যক্তি হয়, নিড ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে এরপরে ইনফিনিটিভ হবে, ইনফিনিটিভ 2 + B1 যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয়। আবার দেখো, সাবজেক্ট যদি ইমপারসন, ব্যক্তি না হয়ে বস্তু হয়, ইমপারসন, তাহলে দুই ভাবে হতে পারে। এই যে দা শার্ট, এটা কিন্তু ব্যক্তি না, বস্তু। ঠিক আছে? দা শার্ট নিডস, এই যে নিডস ভার্বটা আছে, এই ওয়াশিং বললো কারেক্ট, টু বি ওয়াশড বললো কারেক্ট। দা শার্ট নিডস টু বি ওয়াশড বললো কারেক্ট, দা শার্ট নিডস ওয়াশিং বললো কারেক্ট। ঠিক আছে? ওকে, তো এই যে দা শার্ট নিডস ওয়াশিং আর দা শার্ট নিডস টু বি ওয়াশড, যদি ব্যক্তি না হয়ে বস্তু হয় সাবজেক্ট, তখন দুই ভাবে করা যায়। নিডস এর পরে সরাসরি আইএনজি যুক্ত করে দিবা, অথবা নিডস ভার্বটার পরে টু বি দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম দিবা। ঠিক আছে? কিভাবে দেখো, দা কার নিডস রিপেয়ারিং, নিডস রিপেয়ারিং আইএনজি, অথবা দা কার নিডস টু বি রিপেয়ার্ড, দা কার নিডস টু বি রিপেয়ার্ড। ওকে, এই যে এই দুই ভাবে ইমপারসনের ক্ষেত্রে নিড ভার্বটার ব্যবহারটা দেখা যায়। এভাবে তুমি ভার্বটা বসাবা, এই দুইটা ভার্ব। তাহলে পারসন হলে 2 + B1 হবে, আর ইমপারসন হলে নিডস ভার্বের পরে আইএনজি যুক্ত করে দিবা, অথবা টু বি ওয়াশড, টু বি ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। দেখো, নিড অ্যাজ অক্সিলারি ভার্ব, এখানে ছিল নিডটা মেইন ভার্ব। দেখো, এই যে নিড এটা মেইন ভার্ব, এই যে নিডস এটা মেইন ভার্ব, এই নিড এটা মেইন ভার্ব, এখানে নিড এটা মেইন ভার্ব, এখানেও নিডটা মেইন ভার্ব। এই প্রত্যেকটা সেন্টেন্সে নিডটা ছিল মেইন ভার্ব। আবার নিড মাঝে মাঝে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হতে পারে। দেখো, হি নিড নট গো, হি নিড নট গো দিয়ার, তার সেখানে যাওয়ার দরকার নেই। এই নিড নটটা কিন্তু এখন অক্সিলারি ভার্ব, আর গোটা হলো মেইন ভার্ব। তাহলে নিডটা মাঝে মাঝে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়, এটা একটা অক্সিলারি ভার্ব। ঠিক আছে? এটা একটা অক্সিলারি ভার্ব, হি নিড নট গো দিয়ার। ঠিক আছে? এই যে নিড নট এর পরে টু গো হবে না, গো হবে। কারণটা কি? কারণটা হলো, দেখো, তুমি এই নিড নটটা একটা মডাল অক্সিলারি ভার্ব, ঠিক না? তোমরা কি শুড নট, এই যে শুড নট, তাহলে শুড নট টু গো বলো নাকি শুড নট গো বলো? শুড নট গো, কুড নট গো, উড নট গো। তো শুড নট, কুড নট, উড নট এগুলো যেমন মডাল ভার্ব, তেমনি একটা মডাল ভার্ব হলো নিড নট। ওকে, এই জন্য বেস ফর্ম হবে। ঠিক আছে? কিভাবে? এই যে নিড নট, এই যে লিভ, এটা বেস ফর্ম, কারণ এটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। উই নিডন্ট, এই যে জাম্প, মেইন ভার্ব। ঠিক আছে? তাহলে মানে অক্সিলারি ভার্ব হিসেবেও নিডটা ব্যবহার হতে পারে, তখন এরপরে বেস ফর্ম হবে। অর্থাৎ এখানে তুমি রিপ্লেস করো, শুড দিয়ে রিপ্লেস করো। শুড যেমন মডাল ভার্ব, তেমনি নিডও একটা মডাল অক্সিলারি, মানে মডাল ভার্ব। তখন এই ক্ষেত্রে তোমার
এই শুড নট ডু হলে তাহলে নিড নট ও টু ডু হবে না, নিড নট ডু হবে, টু ডু না। নিড নট গো হবে, নট টু গো। কারণ তুমি কখনো বলো না কুড নট টু গো, বলো না, তুমি বলো কুড নট গো। ঠিক আছে, কিভাবে? নিড নট গো, এভাবেই হবে, বেস ফ্রম হবে। এটা হলো মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। এবার আসো, একটা শব্দ আছে মডাল ভার্ব আছে যেটা নাম হচ্ছে ইউজ টু। একটু এটা নিয়ে একটু কথা বলি। দেখো ইউজ টু, ইউজ টুটা মডাল অক্সিলারি ভার্ব। কেমন? মডাল, যে কোনো মডালের পর ভার্বটা আইএনজি হয়, এটা আমরা জানি। তাহলে এই যে ইউজ টু, এটা টু সহ থাকতে হবে, কিন্তু এরকম টু সহ। তাহলে আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত, অর্থাৎ অতীতকালে আমি সাঁতার কাটতাম, এখন আমি কাটি না। ঠিক আছে, এমন অর্থ দেয়। ইউজ টুটা অতীত অভ্যাসকে বোঝায়, এমন একটা কাজ যেটা তুমি অতীতকালে রেগুলারলি করতে, এখন করো না, সেটাই হচ্ছে ইউজ টু। ওকে, তাহলে আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত। তাহলে দেখো এই যে সুইম, নিড নট এর ইউজ টুর পরে বেস ফ্রম হয়েছে। হি ইউজ টু রাইড বাইসাইকেল, সে সাইকেল চালাতে অভ্যস্ত। তাহলে দেখো এই যে ইউজ টু একটা মডাল ভার্ব, যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফ্রম হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এরপরে স্লাইডে দেখি আমরা, দেখো যদি বি ইউজ টু গেট গট ইউজ টু থাকে, এরপর ভার্বটা আইএনজি যুক্ত হয়ে যায়, এই যে আইএনজি যুক্ত হয়ে যায়। যদি ইউজ টু, এটা তোমরা জানো এগুলো, এই যে যেমন ইজ ইউজ টু, এই জন্য এই যে ইউজ টু ভার্বটার মডাল ভার্বের আগে ইজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, গেট, গট এগুলো থাকলে এরপরে ভার্বটা আইএনজি হয়ে যায়। ওকে, এই জন্য এটা টেকিং হয়ে গেছে। এই যে গেট আছে, গেট ইউজ টু লিভিং হয়ে গেছে, তখন কিন্তু ভার্বটা আইএনজি হয়ে যাবে। এখন এখানে কিছু ট্রিক্স খেলে। কেমনে ট্রিক্স খেলে দেখো, এই যে দুলাল এটা দিয়েছিল, যেমন অনেকে বলে TABLE, table is, sorry would is used to make or making a table। খেয়াল করো, would is used to make or making a table, বলো তো এই জায়গার মধ্যে কি হবে? মেক হবে না মেকিং হবে? কি হবে? দেখে আনসার দাও তোমরা। খেয়াল করো, দেখো এখানে কিন্তু এই যে এটাই হলো সমস্যা। দেখো এখানে যে ইউজ টুটা আছে, সেই ইউজ টুটা একটা মডাল ভার্ব, কিন্তু এখানে যে ইউজ টুটা তুমি দেখতেছো এটা কিন্তু মডাল ভার্ব না। খেয়াল করো, দেখো উড ইজ ইউজড, কাটকে ব্যবহার করা হয়, এখানে ব্যবহার অর্থ দিয়েছে, অভ্যাস অর্থ দেয় নাই। এটা একটা মেইন ভার্ব, এখানে ইউজড এটা একটা মেইন ভার্ব, এই যে ইউজড একটা মেইন ভার্ব। ওকে, সো মেইন ভার্ব হলে তো তার ইয়া হবে না, এটা তো কোনো মডাল ভার্ব না। এখানে যদি তুমি টুটা দেখতেছো, এই টুটা হলো ইনফিনিটিভের টু, এই টুটা হলো ইনফিনিটিভের টু। এই যে এখানে উড ইজ ইউজড, কাটকে ব্যবহার করা হয়, ইউজটা হলো মেইন ভার্ব, কিন্তু এখানে যে তুমি ইউজ টুটা দেখতেছো এটা অভ্যাস অর্থ দিয়েছে, এখানে ব্যবহার অর্থ দেয় না। দেখো হি ইজ ইউজ, তাকে ব্যবহার করা হয়, এই অর্থ দেয় নাই। এখানে বলছে হি ইজ ইউজ টু টেকিং কপি, বাট হি ইউজ টু টেক কপি, অর্থাৎ সে এখন কফি নিতে অভ্যস্ত হচ্ছে, আগে সে চা খাইতো। দেখো এখানে কিন্তু অভ্যাস অর্থ দিয়েছে, এখানে ব্যবহার অর্থ দিয়ে নাই। কিন্তু এখানে বলতেছে দেখো উড ইজ ইউজ, কাটকে ব্যবহার করা হয়, টু মেক তৈরি করতে, এটা ইনফিনিটিভ, তো ইনফিনিটিভ তো টু মেকিং হয় না, ইনফিনিটিভ তো টু মেকই হয়। তাহলে এখানে অনেকেই এই যে ইজ ইউজ টু, এই যে ইজ ইউজ টু এটা দেখে অনেকে এই যে ইজ থাকলে ইউজ টুর আগে বার প্লাস আইএনজি হয়, অনেকে মেকিং করে দেয়, কিন্তু না,
এখানে অর্থটা ফ্যাক্টর। এখানে তুমি যে এই যে এখানে এই ইউজ টুটা মডাল ভার্ব না, এখানে ইউজটা মেইন ভার্ব, টুটা মডাল ভার্ব, সরি টুটা হলো ইনফিনিটিভের টু, কিন্তু এখানে যে ইউজ টুটা আছে এটাই হলো মডাল ভার্ব। এই যে এটাই মডাল ভার্ব। যদি ব্যবহার অর্থ দেয় সেটা তো আর মডাল ভার্ব থাকবে না, সেটা মেইন ভার্ব হয়ে যাবে। এই যে উড ইজ ইউজ, কাটকে ব্যবহার করা হয় টু মেক, এটা প্যাসিভ। টু মেক ব্যবহার করতে এ টেবল, একটি টেবিল। এই জন্য এখানে টু মেক হবে। মেকিং, অনেকে এখানে ইজ আছে, ইউজ টু আছে, মেকিং করে দেওয়া যাবে না, কারণ এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। ওকে, এটা হচ্ছে তোমাদের। তো এখন বুঝছো এটা ইউজ টু, এই ব্যাপারগুলো বুঝছো, অ্যাজ ইফ, অ্যাজ দো, নিড এবং এই ব্যাপারগুলো বুঝছো কিনা একটু কমেন্টস করে জানাও, তাহলে বুঝলে। ঠিক আছে, ওকে। এখন আমি নতুন একটা স্লাইড শেয়ার দিচ্ছি। স্যার 3 নাম্বার স্লাইডটা আবার একটু বুঝাই দিবেন? 3 নাম্বার স্লাইডটা এটাই? জি। মানে তুমি মানে বিষয়টা হচ্ছে মডাল নিড ভার্বটা তো অনেক সময় অক্সিলারি ভার্ব হিসেবে কি হয়, ইউজ হয়। এই যে এখানে একটা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে না, খেয়াল করো। এই যে এখানে বলো মেইন ভার্ব কোনটা, বলো মেইন ভার্ব কোনটা বলো। তোমার সাথে কথা বলছি আমি, যে প্রশ্ন করছো তার সাথে কথা বলছি। মেইন ভার্ব হচ্ছে গো। মেইন ভার্ব হলো গো, ঠিক না? তাহলে এই নিড নটটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব, ঠিক না? আচ্ছা, তুমি এই নিড নট এর জায়গায় তুমি শুড নট বসাও, শুড নট। তাহলে শুড নট এর পরে তুমি কোন ভার্ব বলো? শুড নট এর পরে কোন ভার্ব হবে? শুড নট টু গো হবে না শুড নট গো হবে? শুড নট গো। তাহলে এই শুড এর জায়গায় শুডটা চেঞ্জ করে তুমি মডাল ভার্ব নিড বসাও, তাহলে একই রকম হবে না? জি। আবার এখানে হি দেখে নিডস বলে দিও না, নিডস বললে হবে? নিডস তো অ্যাজটা যুক্ত হবে মেইন ভার্বে, এখানে তো এটা মেইন ভার্ব না। যেমন তুমি এখানে শুড দিয়েছো, ঠিক না? শুড, তাহলে তুমি কি শুডস বলো? না। তোমার কি এবার বুঝতে পেরেছো? জি। ঠিক আছে, ওকে। তোমরা কি নতুন একটা দেখতে পাচ্ছো, স্লাইড দেখতে পাচ্ছো? কন্ডিশনাল সেন্টেন্স ইফ ভার্সেস ইন কেস। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, শোনো, কন্ডিশনাল সেন্টেন্সের বেসিক রুলস গুলো তো তোমরা সবাই জানো। আমি যে ইফ, ইন কেস, যে ক্রিটিক্যাল বিষয়গুলো রয়েছে আমি সেগুলো নিয়ে কথা বলছি। খেয়াল করো, দেখো ইফ এবং ইন কেস এই দুইটা জিনিসের মধ্যে আসলে পার্থক্যটা কি? ইফ শব্দের অর্থ যদি, ইন কেস শব্দের অর্থ যদি, দুইটা শব্দের অর্থ যদি। এখন প্রশ্ন হলো কখন কোনটা আমি বসাবো? এটা পরীক্ষা আসে, কিন্তু এই প্রশ্নটা প্রায় পরীক্ষা আসে, একটু মনে রেখো। দেখো, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, তাহলে আমি যাব। এই এখানে যে ইফটা রয়েছে, এই ইফ কিন্তু কন্ডিশন দিচ্ছে, এটা কিন্তু কন্ডিশন দিচ্ছে। কেমন? এটা কিন্তু কন্ডিশন দিচ্ছে, শর্ত দিচ্ছে, মানে কন্ডিশন। যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আসো তাহলে আমি যাব। আমি কিন্তু এমনি এমনি যাব না, তুমি আসলে দেন আমি যাব। শর্ত হলো আগে তোমাকে আসতে হবে, দেন আমি যাব। তাহলে ইফ এই শব্দটা ব্যবহার হয় যদি শর্ত থাকে, বাক্যের মধ্যে কোনো শর্ত থাকে, কন্ডিশন থাকে। কিন্তু দেখো প্লিজ দয়া করে রাইট দ্য ফোন নাম্বার, ফোন নাম্বারটি লিখে রাখো। ইন কেস ইউ ফরগেট, যদি তুমি ভুলে যাও, যদি তুমি ভুলে যাও তাহলে আমি লিখে রাখবো, এই ধরনের কোনো কথা এখানে বলে নাই। এখানে কিন্তু কোনো কন্ডিশন নেই, এখানে কিন্তু কোনো কন্ডিশন নেই। দেখো কেমনে কন্ডিশন নেই সেটা আমি একটু বুঝাই দেই, খেয়াল করো। এটা হলো কন্ডিশন লেস, কন্ডিশন লেস বা কন্ডিশন নেই বা নো কন্ডিশন। দেখো এখানে বিষয়টা হচ্ছে সে ফোন নাম্বারটা ভুলে যেতেও পারে, নাও পারে।
সচেতনতা অর্থে, সাবধানতা অর্থে, পূর্ব প্রস্তুতি অর্থে সে তার ফোন নাম্বারটা আগে থেকে লিখে রেখেছে, যাতে সে ভুলে গেলেও ওটা ওখান থেকে দেখে নিতে পারে। এখানে কোনো শর্ত নেই ফোন নাম্বারটি ভুলে গেলেই যদি তুমি ভুলে যাও তাহলে লিখে রাখো, এরকম না। তুমি ভুলে যেতেও পারো, নাও পারো, দয়া করে তুমি পূর্ব থেকে সচেতন থাকো, আগে থেকে লিখে রাখো। প্লিজ টেক দ্য আমব্রেলা, দয়া করে ছাতাটা নাও, ইন কেস ইট রেইনস, যদি বৃষ্টি হয়। বৃষ্টি হলে ছাতা নিতে এই কথা বলে নাই, বলছে বৃষ্টি হতেও পারে নাও পারে, বৃষ্টি হোক কিংবা না হোক তুমি ছাতাটা নিয়ে রাখো সাবধানতা অর্থে। যখন বৃষ্টি হলেও তুমি খুলতে পারবে, আর না হলেও তোমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি তুমি আসো তাহলে আমি যাব, সেখানে কিন্তু শর্ত আছে, তুমি আসলে দেন আমি যাব। তাহলে ইন কেস শব্দের ক্ষেত্রে অর্থ দেয় যদি, কিন্তু সেখানে কোনো শর্ত থাকে না, আর তোমার ইফ এর মধ্যে শর্ত থাকবে। এটা হচ্ছে বিষয়। তাহলে দেখো, I will give you the book in case you need, যদি তোমার প্রয়োজন হয় আমি তাহলে তোমাকে বইটি দিব। এই যদি তুমি এখানে ইন কেস বলো, সেটা অর্থ হলো তোমার বইটি প্রয়োজন হোক কিংবা না হোক আমি তোমাকে বইটি দিব। তুমি ফোন নাম্বারটি ভুলে যাও কিংবা না যাও, তুমি দয়া করে লিখে রাখো। বৃষ্টি হোক কিংবা না হোক তুমি ছাতাটা নিয়ে নাও, এখানে কোনো কন্ডিশন নেই। এখানে থাকা হচ্ছে পূর্ব সচেতনতা, আগে থেকে সচেতন থাকা, সতর্ক থাকা, এই অর্থটা দেয়। এটা হচ্ছে ইফ এবং ইন কেসের মধ্যে পার্থক্য। এখন ইফ এবং ইন কেসটা তোমরা বুঝছো কিনা একটু আমাকে বলো, কমেন্টস করো, এটা বুঝছো কিনা নাকি আরো ব্যাখ্যা করতে হবে? ওকে, এখন আমরা দেখবো ইন কেস অফ। এই যে ইন কেস অফ, যদি ইন কেস অফ থাকে তারপরে তাহলে নাউন হয়। যেমন দেখে, ইন কেস অফ ফায়ার ডোন্ট ইউজ লিফট, যখন বিল্ডিং এ আগুন ধরে তখন তোমরা লিফট ইউজ করো না। এই যে ইন কেস অফ ফায়ার, ঠিক আছে, ইন কেস অফ এর পরে নাউন হবে। ঠিক আছে, কিভাবে? দিস ল্যাম্পস, এই বাতিগুলো, লাইট জ্বলে ওঠে, ইন কেস অফ ডেঞ্জার, বিপদের সময় এগুলো জ্বলে ওঠে। তাহলে দেখো ইন কেস অফ এর পরে কিন্তু আবার নাউন হবে। এরপরে আসো আনলেস। এই আনলেস শব্দের অর্থ হলো যদি না, যদি না, এটা অর্থ হলো যদি না। এটা নেগেটিভ, মানে নেগেটিভ কন্ডিশনালে ব্যবহার হয়। দেখো, ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা না করো, ইউ উইল ফেল, তুমি ফেল করবা। সেটাকে এভাবেও বলা যায়, ঠিক এই সেন্টেন্সটাকে তুমি আবার এভাবেও বলতে পারবা। এই যে ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড, এটাকে তুমি, এই সেন্টেন্সটাকে তুমি এভাবে বললেও কারেক্ট, আবার এটাকে তুমি আনলেস দিয়ে বললেও কারেক্ট। এই যে আনলেস ইউ স্টাডি হার্ড, তাহলে আনলেস যেহেতু নেগেটিভ ওয়ার্ড, তখন আবার আনলেস ইউ ডোন্ট স্টাডি বলে দিও না। এই যে ডোন্ট স্টাডি এই কথা বলা যাবে না, কারণ এখানে আনলেস শব্দটাই নেগেটিভ, এখানে আর ডোন্ট আনার দরকার নেই, এখানে অটোমেটিকলি ডোন্টটা অর্থ দিবে। তাহলে আনলেস ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা না করো, ইউ উইল ফেল, তুমি ফেল করবা। সেটাকে তুমি আনলেস দিয়েও বলতে পারবা, আবার ইফ দিয়ে যদি বলতে চাও তাহলে তোমাকে এভাবে বলতে হবে, ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড। ইফ এর সাথে নেগেটিভ যুক্ত করতে হবে, আর আনলেস দিলে আর নেগেটিভটা বসবে না, আর ইফ বসলে, আনলেস বসলে ইফটা উঠে যাবে। ঠিক আছে, যদি না, এই জন্য। তাহলে এই যে ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা না করো, সেটা যে কথা, আনলেস ইউ স্টাডি হার্ড সেটাও একই কথা, দুইটাই একই কথা। এটা হচ্ছে আনলেস এর ব্যবহার। তো ইফ, ইন কেস, আনলেস এবং ইন কেস অফ, এগুলো তোমরা বুঝছো কিনা, ক্লিয়ারলি বুঝছো কিনা একটু জানাও। ওকে, এটা হচ্ছে তোমাদের আজকের ক্লাস আর কি। আমি কন্ডিশনাল সেন্টেন্সের বেসিক গুলো তোমরা পড়ে নিও, এগুলো তো নিজেরা সবাই জানো বেসিক গুলো। তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করো। আজকে অনেক অনেক আলোচনা, আজকে একদিনে হলো তোমার এটা অন্যান্য ইয়াতে দুই তিনটা লেকচারের সমান, অনেক ভাস্ট ইস্যু নিয়ে আজকে কথা হয়েছে স্যার। এখন এরপর কারো প্রশ্ন থাকলে বলো আর কি। জিরো কন্ডিশনাল সেন্টেন্স এবং এই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে একটু পার্থক্য হয়, একটু বুঝতে সমস্যা। জিরো কন্ডিশনালটা হলো দুইটাই প্রেজেন্ট টেন্স হবে। এগুলো তখনই হয় যখন ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ এগুলো বোঝায়।
ঠিক আছে, তখন সেটা জিরো কন্ডিশনাল হয়। প্রথমটা প্রেজেন্ট টেন্স, পরেরটা প্রেজেন্ট টেন্স হবে, এটাই জিরো মানে কন্ডিশনাল। অনেকটা সিমিলার। হ্যাঁ বুঝি নাই স্যার আসলে অনেক সময় তো মানে শুধু দেওয়া থাকে যে আসলে স্যার মানে জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনের মধ্যে প্রথম পার্টটা তো দুটোটারই প্রেজেন্ট টেন্স। হ্যাঁ সেক্ষেত্রে অনেকটা আমরা টেন্স দেখে আমরা পরেরটা উইল দিয়ে কইরা ফেলাই, ওই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ভুল হয়ে যাচ্ছে। না, জিরো কন্ডিশনালে দুইটাই প্রেজেন্ট টেন্স হবে, পাস্ট কন্ডিশনালে একটা প্রেজেন্ট আর একটা ফিউচার হবে। ইফ ইউ কাম আই উইল গো, এটা পাস্ট কন্ডিশনাল টেন্স। যদি ইফ ইউ কাম রেগুলারলি টু মাই হাউস আই গো টু ইউর হাউস, এটা প্রেজেন্ট জিরো কন্ডিশনাল। কারণ দেখো তুমি যদি আমার বাসায় রেগুলারলি আসো, আমিও তোমার বাসায় যাই, ইট ইজ এ হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তখন দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট, এজন্য এটা জিরো কন্ডিশনাল। কিন্তু যদি ইফ ইউ কাম আই উইল গো এটা যদি বলে তাহলে সেটা পাস্ট কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল মানে দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট কন্ডিশনাল হলো প্রথমটা প্রেজেন্ট, পরেরটা ফিউচার ইনডিফিনিট টেন্স। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। জি আমি কিছু স্যার স্ক্রিনশট পাঠিয়েছিলাম, কিছু পিকচার পাঠিয়েছিলাম আপনার মেসেঞ্জারে, ওগুলো যদি একটু সলভ আচ্ছা, করে দিতে পারেন। স্ক্রিনশট গুলো যার যিনি পাঠিয়েছেন আমি দেখেছি, ঠিক আছে, কিন্তু এগুলো তো সহজ প্রশ্ন, একদম সহজ। আচ্ছা আমি 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 এখন কি এখানে লিখে তো ব্যাখ্যা দিতে অনেক টাইম লাগবে, আমি মুখে বলতেছি আর কি, কার কার প্রশ্নগুলো কার আছে একটু যদি তারা কি এখানে আছে? হ্যাঁ রিদওয়ানুল, আপনি কি আছেন এখানে? জি ভাইয়া। ওকে ধন্যবাদ। আচ্ছা, তুমি প্রথম যে প্রশ্নটা পারো নাই সেটা হলো ইফ হি ডিডন্ট স্পিক সো কুইকলি ইউ কুড আন্ডারস্ট্যান্ড হিম, এটা তুমি কি বুঝো নাই আমাকে একটু বলো। এই প্রশ্নটা যে করেছো রিদওয়ানুল, ঠিকই আছে। রিদওয়ানুল কোশ্চেনটা দেখতেছি আমি। কোনটা? আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিলে মনে হয় বেটার হয়, একটু দেখি। জি ভাইয়া। স্ক্রিন শেয়ার দিচ্ছি। এটাই তো নাকি? সরি, আমি আমি প্রশ্নগুলো দিচ্ছি একটা একটা। হ্যাঁ, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার মধ্যে তুমি কি ভুল পাইছো? ইফ হি ডিডন্ট স্পিক সো কুইকলি ইউ কুড আন্ডারস্ট্যান্ড হিম, যদি তুমি দ্রুত কথা না বলতে তাহলে ইউ কুড আন্ডারস্ট্যান্ড হিম, তুমি তাকে বুঝতে পারতা, মানে তুমি তার কথা বুঝতে পারতা। এখানে তো কোনো সমস্যা নাই যে ইফ এর পরেরটা পাস্ট হয়েছে, এরপরে কুড কুড শুড যে কোনো একটা বসে ভার্বের এক নাম্বার ফর্ম হয়, একই কথা তো। না এটার জন্য না, এখানে হচ্ছে এই যে কুডের ইউজটা, মানে আপনি তো বলছিলেন হচ্ছে কুড হবে হচ্ছে ক্যাপাবিলিটি বোঝাইতে, মানে যদি সক্ষমতা থাকে তাহলে কুড বলবে। হ্যাঁ, আর ইফ হি ডিডন্ট স্পিক সো কুইকলি, তাহলে এখানে দ্বিতীয় সেন্টেন্সটাতে কুড বসলো কেন? উড না ওই বসে যে could এখানে কেন বসলো? সে তো কথাটা কনফিডেন্ট, সে তো কথাটা স্লোলি বলতে পারতো, এই কাজটা তো তার নিয়ন্ত্রণে, তার সামর্থ্যের মধ্যে আছে নাকি? আছে কিনা বলো? জি জি আছে। এই জন্য উড না হয়ে কুড হয়েছে। আর সেকেন্ড সেন্টেন্সটাতে ইফ ইউ স্টাডিড ইউ উড গেট এ প্লাস, যদি তুমি ইফ ইউ স্টাডিড, যদি তুমি কঠোর পড়াশোনা করতে ইউ উড গেট এ প্লাস, এখানে তোমাকে কনফিউশন প্রশ্ন দেয় নাই তো, এখানে তো তোমাকে প্রশ্নটা এটাই থাকবে, এখানে অপশনে উত্তর দেয়া থাকবে এরকম, ইউ উড হ্যাভ গট এ প্লাস, ইউ উড কুড হ্যাভ গট এ প্লাস। তো তোমাকে তো এখানে অর্থ মিনিংটা দেখে না, এখানে দেখছে তো কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার। বুঝছো কিনা? ও না, এখানে আমি তোমার কথা বুঝছি ভাইয়া, শুনো, আমি তোমার কথা আমি তোমার কথা বুঝছি, তুমি যেটা নিয়ে কথা বলতেছো সেটা আমি বুঝছি, আমি তোমার আবার বলতেছি শুনো। যখন কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন করবে তখন তোমাকে অর্থটা তো মোটামুটি কিছু জায়গায় দেখবে, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে
মানে ইফ এর পরটা পাস্ট হলে পরে উড কুড শুড মাইট অর্থ অনুযায়ী যে কোনো একটা বসতে পারে। অনেক জায়গায় উড বসতে পারে, কুড বসতে পারে, সেটা অর্থ অনুযায়ী। কিন্তু তোমাকে অপশনে এরকম এরকম তোমার অর্থ বেস অপশনটা দিবে না। তোমাকে দিবে কি জানো, এখানে ইফ ইউ স্টাডিড আছে না, তোমাকে এখানে বলবে ইউ উইল গেট, অথবা বলতে পারে ইউ উড হ্যাভ গট, অথবা বলতে পারে ইউ কুড হ্যাভ গট। তখন তুমি কোনটা বসাবা? ইউ উড গেট বসাবা না? তোমার তো অর্থের দরকার নেই, আমি তোমাকে এটাই বুঝাতে চাচ্ছি, প্রশ্নটা এভাবেই হবে, মিনিং এর ইয়া হবে না। বুঝতে। আচ্ছা সেকেন্ডে যাও। এরপর কি এটা, এই প্রশ্নটা ইফ দা সিটি, এটা পাস্ট টেন্স হবে। এই যে দেখো তোমার উই উড নট হ্যাভ আছে না, উড নট হ্যাভ আছে না, উড নট এর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম হ্যাভ এর পরে কিন্তু আর ভার্বের 3 নাম্বার ফর্ম নেই। তার মানে এটা উড প্লাস বি1, উড প্লাস বি1। তাহলে উড প্লাস বি1 হলে আগেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এক্সপান্ডেড হবে। দা সিটি এক্সপান্ডেড, ওয়াজ এক্সপান্ডেড আর কি প্যাসিভ হবে, ওয়াজ এক্সপান্ডেড পাস্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পেরেছো? বুঝছো কিনা? জি ভাই। ওকে, তারপর হলো এরপরে বুঝতে পারছি। এরপরে দেখো ইফ এর পরে আছে উই হ্যাড বিন এবল। তাহলে উই হ্যাড বিন এটা পাস্ট পারফেক্ট টেন্স, উই হ্যাড তারপর বিন এটা পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট। তাহলে ইফ এর পরটা যদি পাস্ট পারফেক্ট হয় আগে উড হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, তাহলে এখানে হবে উই উড হ্যাভ লাই, লাই মানে শয়ন করা, লাই লে লেইন, এল এ আই এন লেইন। এখানে হবে উই উড হ্যাভ লেইন, এল এ আই এন লেইন। আচ্ছা ভাই, আমি আর কি কোশ্চেনটা করছিলাম এখানে, হ্যাঁ এবলটা এবলটা কি এখানে? এবলটা অ্যাডজেক্টিভ, এবল কি ভার্ব নাকি? হ্যালো, এবলটা অ্যাডজেক্টিভ। জি বুঝতে পারছি। এনাবলটা হলো ভার্ব, এবলটা অ্যাডজেক্টিভ, এটা তো ভার্ব না। ওকে, তারপর হচ্ছে দেখো এখানে তুমি কি বুঝো না, এটা তো একদম সহজ। এই যে আই হ্যাড নট ইন্টারভেন্ট, আই সাবজেক্ট হ্যাড ইন্টারভেন্ট, এটা একটা পাস্ট পারফেক্ট। ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট হয় এরপরে উড হ্যাভ কুড হ্যাভ শুড হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, তাহলে এখানে তো অপশন আছেই একটা। এই যে এবং হলো এখানে অর্থটা ফ্যাক্টর। দেখো ইফ আই হ্যাডন্ট ইন্টারভেন্ট এট দ্য রাইট মোমেন্ট, আমি যদি সঠিক সময়ে তাকে ইন্টারভেন্ট না করতাম, জিম মাইট হ্যাভ বিন অ্যারেস্টেড, তাহলে সে অ্যারেস্টেড হইতো। এই যে দেখো মাইট হ্যাভ বিন অ্যারেস্টেড, এটা প্যাসিভ, প্যাসিভ হয়েছে কারণ জিম নিজে নিজে অ্যারেস্ট হয় না, তাকে অ্যারেস্ট করা হতো, এইজন্য প্যাসিভ হয়েছে। মাইট হ্যাভ বিন অ্যারেস্টেড যদি প্যাসিভ হয় তখন মাইট হ্যাভ এর পরে বিন এসে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে প্যাসিভ অর্থ দিলে। বুঝতে পেরেছো? ও প্যাসিভ। জি ভাই, জিম নিজে নিজে অ্যারেস্ট হয় না, তাকে অ্যারেস্ট করা হয়। এগুলোই তো তুমি ফোকাসের শীট থেকে দিছো এটা। জি ভাইয়া। হ্যাঁ, তুমি কি ফোকাসে কোচিং করো নাকি? জি ভাইয়া। ও আচ্ছা, তোমার 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 ক্লাস কোন দিন? তোমার ইংলিশ টিচার কে? রবি মঙ্গল বৃহস্পতি। তোমার ইংলিশ টিচার কে? রুকন ভাই। কোন ভাই? হ্যাঁ রুকন ভাই। বুঝতে পারছি, ঠিক আছে। তাই আর তো কার কোনো প্রশ্ন নেই আশা করি নাই। হ্যাঁ ওকে, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে আজকের মতো আর কারো বোধহয় কোনো প্রশ্ন নেই। আপনাদের যদি কারো আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা আর একটা দুইটা প্রশ্ন নিব। আপনারা হচ্ছে হ্যান্ড রেজ করুন। স্যার কারো বোধহয় কোনো প্রশ্ন নাই, তো স্যার একটু শেষ করলে ভালো হয় স্যার। আর স্যার রেকর্ডটা একটু আমাকে পাঠিয়ে দিন স্যার। ইয়েস, ওকে, থ্যাংক ইউ স্যার। আর আপনারা একটু থাকেন, আপনাদের সাথে একটু কথা বলবো স্যার, একটু লিভ নিলে ভালো হয় স্যার। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।